আমরা আজকে পড়বো হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি, ঠিক আছে? আচ্ছা, একটু ওকে করে দিই এটা। হ্যাঁ, খেয়াল করে দেখেন, নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি। একটা নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি। নেটওয়ার্ক মানে কি আগে বলেন তো? যখন মনে করেন দুই চারটা ডিভাইস বা তিনটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড থাকে এবং তারা একে অপরের সাথে ডেটা শেয়ার করে, সেটাকে আমরা বলি হচ্ছে একটা নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্কে ডিভাইস গুলা একে অপরের সাথে কিভাবে কানেক্টেড থাকবে সেটার উপর ভিত্তি করে আমার টপোলজি সিলেক্ট করা হয় বা টপোলজি ঠিক করা হয়। এবং এই টপোলজি, অনেক ধরনের টপোলজি আছে, আমরা এই টপোলজি গুলো এখন একটু পড়বো, ভালো কথা। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি টপোলজি কত ধরনের আসলে হয়। মূলত টপোলজি 6 ধরনের। টপোলজি হচ্ছে 6 ধরনের। তাহলে কি কি? পাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড, মেশ। আচ্ছা, এখানে এভাবে আছে, আমরা এভাবে পড়বো না, আমরা একটু আলাদা করে পড়বো। আমরা প্রথমে পড়বো হচ্ছে রিং টপোলজি, হ্যাঁ। 2 নম্বরে পড়বো হচ্ছে স্টার টপোলজি। 3 নম্বরে পড়বো হচ্ছে বাস টপোলজি। 4 নম্বরে পড়বো হচ্ছে মেশ টপোলজি। 5 নম্বরে পড়বো হচ্ছে ট্রি টপোলজি। 6 নম্বরে পড়বো হচ্ছে হাইব্রিড টপোলজি। ওকে, একটু এইভাবে পড়বো। কেন এইভাবে পড়বো? তাহলে আমার জন্য একটু মানে বর্ণনা করতে সুবিধা হবে এই। তাহলে আমি প্রথমে রিং টপোলজি পড়ি, হ্যাঁ। এইটা হচ্ছে আমার সেই রিং টপোলজির ছবি। একটু খেয়াল করে দেখেন যে এই রিং টপোলজিতে কিভাবে বুঝবেন এটা একটা রিং টপোলজি। এটা দেখেন তো কম্পিউটার গুলা কিভাবে কানেক্টেড আছে, মনে হচ্ছে না একটা মানে রিং এর মতো করে, তাই না? রিং এর মতো করে তো কানেক্টেড আছে, দেখে বোঝা যাচ্ছে না? আচ্ছা, দেখেন, যেই টপোলজিতে কম্পিউটার সমূহ মানে কিভাবে আছে পরস্পরের সাথে বৃত্তাকারে অথবা চক্রাকারে অথবা গোলাকৃতি মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকে, তাকে আমরা বলি হচ্ছে রিং টপোলজি। অর্থাৎ এই টপোলজিতে দেখেন, প্রতিটি কম্পিউটার, এটা 1 নাম্বার কম্পিউটার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। 1 2 3 4 5 6, হ্যাঁ। তো প্রতিটা কম্পিউটার একে অপরের সাথে বৃত্তাকারে মানে কানেক্টেড থাকে, সরি, একে অপরের সাথে কি পরস্পরের সাথে কানেক্টেড থাকে, এবং এটা কানেকশনটা হবে হচ্ছে কি গোলাকৃতি বা বৃত্তাকৃতি। এখন এই কম্পিউটার ব্যবস্থাতে ডেটা যদি আমি 1 নাম্বার থেকে 4 নাম্বারে নিয়ে যেতে চাই, তাহলে কিভাবে ডেটা যাবে জানেন? আগে 1 থেকে 2-এ যাবে, 2 থেকে 3-এ যাবে, 3 থেকে 4-এ যাবে, এভাবে, হ্যাঁ। 4 থেকে 5, 5 থেকে 6, তারপর 6 থেকে, এইভাবে। মানে আপনাকে এখানে বাইপাস করে ডেটা যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন আমাকে বলেন তো, সামহাও এই 6টা কম্পিউটারের মধ্যে আমার 3 নাম্বার কম্পিউটার নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে কি আমার এই নেটওয়ার্ক কাজ করবে? এই করার তো নেটওয়ার্ক, কথা না স্যার। না, কথা না, এক্স্যাক্টলি। এই নেটওয়ার্কে কোনো একটা ডিভাইস যদি স্যার, আপনার, তাহলে কি এই যে একটা ছাড়া দুইটায় কাজ করবে এরকম হবে? না 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 না, এই নেটওয়ার্কে আপনার কাজ করার কন্ডিশন বা শর্ত হচ্ছে সবগুলা ডিভাইসকে অ্যাক্টিভ থাকতে হবে। সামহাও একটা ডিভাইস যদি আমার নষ্ট হয়ে যায়, গোটা এন্টায়ার নেটওয়ার্ক কলাপস করবে। বুঝা গেছে? অর্থাৎ কোশ্চেন যদি আসে যে কোন টপোলজিতে একটি কম্পিউটার বা একটি ডিভাইস নষ্ট হলে গোটা নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, কোন টপোলজি বলা হয় সেটাকে? রিং টপোলজি। একইভাবে আর আপনাকে আরেকটা যদি প্রশ্ন করা হয়, কোন টপোলজিতে প্রতিটি ডিভাইস সমান গুরুত্ব বহন করে, কোন ডিভাইস, সরি কোন টপোলজি? রিং টপোলজি। দেখেন, রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার কি করতেছে? সমান গুরুত্ব বহন করতেছে।
কারণ আপনি বলতে পারবেন না যে আমার 1 নাম্বার বেশি ইম্পর্টেন্ট, 5 নাম্বার বেশি ইম্পর্টেন্ট না। প্রতিটি কম্পিউটারই ইম্পর্টেন্ট, কারণ প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড এবং ডেটা প্রেরণ করা হইতেছে একটা হইতে আরেকটা, এভাবে। বুঝাইতে পারছি? এবং এইখানে পুরো কম্পিউটার আলাদা করে এক্সট্রা কোনো প্রেফারেন্স পাচ্ছে না। সবাই সমান, আমরা সবাই ইকুয়াল, মানে সব কম্পিউটার ইকুয়াল ইয়া পাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন হচ্ছে স্টার টপোলজি। যেই টপোলজিতে, হ্যাঁ এখানে দেখেন আমি আগে একটু চিহ্নিত করি বা নামকরণ করি। এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে কয়টা ডিভাইস আছে? 8টি ডিভাইস আছে। প্রতিটি ডিভাইস কিন্তু একে অপরের সাথে কানেক্টেড না। যেই টপোলজিতে প্রতিটি ডিভাইস একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে, সেই টপোলজিকে আমরা বলি হচ্ছে স্টার টপোলজি। এখন খেয়াল করে দেখেন, এই যে কেন্দ্রীয় ডিভাইসের কথা বলতেছি, এই কেন্দ্রীয় ডিভাইসটা তাহলে কি হবে বলেন তো? আমি আপনাদেরকে গতদিন গল্প বলছিলাম না, ওই যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, ফিনান্স ছিল, ম্যানেজিং ডিরেক্টর, তারা একে অপরের সাথে কার কিভাবে কানেক্ট ছিল? কোন পড়াইছিলাম না ইয়াগুলো, ডিভাইসের নামগুলো পড়াইছিলাম, মনে আছে? হাব, সুইচ, এগুলোর কথা মনে আছে? জি স্যার। এক্স্যাক্টলি। এই হাব অথবা সুইচের মাধ্যমে এই ডিভাইস গুলা কানেক্টেড হবে। অর্থাৎ স্টার টপোলজিতে কোনটা ব্যবহার করা হয়? হাব অথবা সুইচ, অথবা কোনো একটা কেন্দ্রীয় ব্যবস্থা থাকে, ঠিক আছে। হাব অথবা সুইচ অথবা একটা কেন্দ্রীয় ব্যবস্থা থাকে। এখন খেয়াল করে দেখেন, স্টার টপোলজিতে এগুলো ব্যবহার করে। অথবা আপনাদের যদি ঘুরায় কোশ্চেন আছে যে সুইচ বা হাব কোন টপোলজিতে ব্যবহার করা হয় বলেন তো? স্টার টপোলজিতে, ঠিক আছে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর বলেন। এই টপোলজিতে মনে করেন সামহাও আমার এই ডিভাইসটা নষ্ট হয়ে গেল, এই টপোলজির উপর কোনো প্রভাব পড়বে? অন্যান্য ডিভাইসের উপর কোনো প্রভাব পড়বে? না স্যার। না, বাকিগুলো সুন্দরভাবে চলতে থাকবে। 6 নাম্বার নষ্ট হইলে কোনো সমস্যা আছে? না স্যার। এক্স্যাক্টলি। কিন্তু আমার যদি কেন্দ্রীয় ডিভাইসটা নষ্ট হয়ে যায়, তাহলে তো স্যার সবগুলাতেই তথ্য করা বন্ধ হয়ে যাবে। টোটাল টপোলজি কোলাপস করবে। তার মানে এই টপোলজিতে একটা সিঙ্গেল যদি ডিভাইস নষ্ট হয়, এন্টায়ার টপোলজির উপর কোনো প্রভাব পড়বে না। বাট যদি কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে যায়, টোটাল টপোলজি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। ওকে, এখন আসেন টি টপোলজি পরে বুঝি, হাইব্রিডটাও পরে। ও আচ্ছা, বাস তো মনে হয় উপরে আছে। হুম, দেখেন বাস টপোলজিটা কি? বাস টপোলজিটা কিন্তু স্টার টপোলজির মতোই, কিন্তু স্টার টপোলজিতে কি ছিল? একটা কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সবগুলা অন্যান্য ডিভাইস কানেক্টেড ছিল, ঠিক আছে। বাস টপোলজিতে এই ডিভাইস গুলা কার সাথে কানেক্টেড থাকবে জানেন? একটা কেন্দ্রীয় ওয়্যারের সাথে। এটা হচ্ছে কি একটা ওয়্যার, ঠিক আছে। এই ওয়্যারটাকে আমরা বাস বলতেছি। এই ওয়্যারের সাথে আপনার প্রতিটা ডিভাইস কি করব? কানেক্ট করে দিব। এই যে এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে বাস। অর্থাৎ এই যে দেখেন, এই কেন্দ্রীয় যে কেবল, এটা কিন্তু একটা কেন্দ্রীয় কেবল, হ্যাঁ। এই কেবলে আমি কি করতেছি? সবগুলা ডিভাইসকে কানেক্ট করতেছি। এই কেবলের একটা নাম আছে। এই কেবলকে বলা হয় ব্যাক বোন। এই কেবলকে কি বলা হয়? আচ্ছা, আমার কথা কি কেটে কেটে আসতেছে? না স্যার, ক্লিয়ার। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে ব্যাক স্যার, বোন, জি, বাস আহ, যে কথা কেটে কেটে আসছে বাবা, আমি বুঝতে পারছি না কি কোনো। স্যার,
কিছুই বুঝি নাই। এই টপোলজির কেন্দ্রীয় কম্পিউটার যে রোলটা প্লে করছে, বাস টপোলজিতে যে এই রোলটাই প্লে করছে তাহলে। স্যার আর্লি। কথাই তো শুনতে পেলাম না, কথা কেটে কেটে গেল। আপনারা কেউ শুনতে পেয়েছেন কথা? বাকি সবাই শুনতে না পাচ্ছেন? স্যার, কেটে কেটে আসছে। আমার কথাও কি কেটে কেটে যাচ্ছে? না না, আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমি। স্যার এখন কি শোনা যাচ্ছে? হুম হুম হুম, এখন সুন্দর শোনা যাচ্ছে, বলেন তো। স্যার বলছিলাম যে স্টার টপোলজির যে কেন্দ্রীয় কম্পিউটারটা থাকে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার, এইটা যেই রোলটা প্লে করছে, বাস টপোলজির যেই ব্যাকবোন কেবলটা, এটা কি সেম রোলটাই প্লে সেম করছে? রোল প্লে করতেছে, এক্স্যাক্টলি। এখানে কেবলটা সেই রোল প্লে করতেছে, কার মতো রোল প্লে করতেছে? সুইচ অথবা হাবের মতো রোল প্লে করতেছে। কিন্তু এখানে সুইচ বা হাব কোনো আলাদা ডিভাইস ইউজ করতেছি না, তার বদলে কি ইউজ করতেছি? একটা কেবল ইউজ করতেছি। এই কেবলটাকে আমরা কি বলতেছি? ব্যাকবোন। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, গুড। এখন একটু খেয়াল করে দেখেন যে এইখানে আমি যেই ব্যাকবোনের কথা বলতেছি, আপনার যদি কোনো কোশ্চেনে আসে যে কোন টপোলজি ব্যাকবোন ব্যবহার করে, অ্যান্সারটা কি হবে? বাস টপোলজি। আচ্ছা, এখন একটু দেখেন, এখানে যদি আমার 1 নম্বর কম্পিউটার নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা আছে? 2 নম্বর নষ্ট হলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 3 নম্বর নষ্ট হলে কোনো সমস্যা নাই, নেটওয়ার্কের উপর কোনো প্রকার কোনো প্রভাব পড়বে না। কিন্তু সামহাও আমার ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায়, এন্টায়ার নেটওয়ার্ক কোলাপস করবে। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আসেন আমরা একটু মেশ টপোলজি করবো। মেশ টপোলজি, যেই টপোলজিতে প্রতিটি ডিভাইস একে অপরের সাথে সরাসরি সংযুক্ত থাকে, তাকে বলা হয় মেশ টপোলজি। দেখেন তো, 1 নম্বর কম্পিউটার 2 এর সাথে একেবারে একদম ডিরেক্ট কানেক্টেড, 3 এর সাথেও কানেক্টেড, চার কত 6 এর সাথেও কানেক্টেড, 7 এর সাথেও কানেক্টেড, 5 এর সাথেও কানেক্টেড, আবার এই যে দেখেন 4 এর সাথেও কানেক্টেড। সবগুলোর সাথে কানেক্টেড না? তেমনি একইভাবে প্রতিটি ডিভাইস খেয়াল করে দেখেন একে অপরের সাথে কানেক্টেড। এখন আমাকে বলেন, এখানে 1 নম্বর ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাকি ডিভাইসগুলোর উপর কোনো প্রভাব পড়বে? না, প্রভাব পড়বে না। 2 নম্বর নষ্ট হলেও কোনো প্রভাব পড়বে না। আবার এখানে কোনো কিন্তু কেন্দ্রীয় ডিভাইসের কিন্তু কোনো ব্যাপার নাই, কারণ প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কি ইন্টারকানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড তারা। অর্থাৎ এই টপোলজিতে এই টপোলজিতে আপনার কি হচ্ছে? কোনো কেন্দ্রীয় ডিভাইসের ব্যবহার করা হয় না। কোনো ডিভাইস যদি প্রবলেম হয়, তাতেও আপনার এই নেটওয়ার্ক নষ্ট হবে না। এই নেটওয়ার্কটা নষ্ট হইতে হইলে আমাকে সবগুলা কম্পিউটার নষ্ট হইতে হবে আলাদাভাবে। তাহলে বলেন তো, কোন নেটওয়ার্ক, হ্যাঁ, মানে আপনার এই যে আমি এতক্ষণ যত পড়াইলাম, ঠিক আছে, এর মধ্যে ডেটা কমিউনিকেশনে কোন টপোলজি সবচেয়ে বেশি নিশ্চয়তা দেয়, বা সবচেয়ে বেশি বেস্ট পারফর্ম করে, সেফ পারফরমেন্স কোনটা করে, বলেন তো? স্যার ম্যাশ টপোলজি। এক্স্যাক্টলি, মেশ টপোলজি। এবং এই যে মেশ টপোলজির ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, স্যার মেশ, মেশ টপোলজি। হ্যাঁ মেশ টপোলজি। এবং একটা জিনিস, মজার জিনিস খেয়াল করেন, মেশ টপোলজিতে কিন্তু অনেকগুলো ওয়্যার ইউজ করছি, তাই না? অনেক তার না, দেখেন, সবচেয়ে জটিল, অনেক জটিল একটা কনস্ট্রাকশন। তো বলেন তো কোন টপোলজি মানে সবচেয়ে বেশি খরচে? হ্যাঁ স্যার, মেশ টপোলজি হবে, যেহেতু কেবল হ্যাঁ, বেশি ইউজ করা হয়েছে। কিন্তু একদম। স্যার এটার আকৃতিটা না অনেকটা স্টারের মতো দেখতে।
না না না, স্টারের মতো না, দেখেন আমি একটু ইয়া করে দেখাই। আমার এক, দুই, তিন, চার, চারটা ডিভাইস। তাহলে একের সাথে কি হবে, সবগুলা কানেক্টেড হবে, হ্যাঁ, হইলো। দুইয়ের সাথে কি হবে, দুইয়ের সাথে সবার কানেকশন থাকবে, এই দুইয়ের সাথে অলরেডি এক কানেক্টেড আছে। আচ্ছা, একের সাথে সব কানেক্ট করছি, দুইয়ের সাথে কানেক্ট করছি, আমি তিনের সাথে সব কানেক্ট করি, তিনের সাথে অলরেডি এক কানেক্ট আছে, দুই কানেক্ট আছে। তাহলে আমি কাকে কানেক্ট করব, চারকে। এবার চার নাম্বারটা দেখি তো সবার সাথে কানেক্ট আছে কিনা। চার তিনের সাথে কানেক্ট, একের সাথে কানেক্ট, দুইয়ের সাথে কানেক্ট, দেখছেন, সবাই সবার সাথে কানেক্ট। আর স্টারটা কি হইতো, স্টারে এই জায়গাটাতে আমার একটা মানে কেন্দ্রীয় ডিভাইস থাকতো, এবং এই ডিভাইস গুলা এর এর সাহায্যে কানেক্টেড হইতো। তাহলে দুটো কি সেম হইলো, দুটো কিন্তু সেম হইলো না। জি স্যার, বুঝেছি। হুম। এখন আমাকে একটা জিনিস বলেন, এই যে এখানে এতগুলা ডিভাইস, এত ডিভাইস, এগুলো একে অপরের সাথে কানেক্টেড হয়েছে, তাহলে অনেকগুলা তার ব্যবহার করা হয়েছে না। এখন আপনাকে জি আমি স্যার। যদি বলি যে আমার এখানে নোড আছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, অথবা এতগুলা নোড না, আমার এখানে মনে করেন পাঁচটা ডিভাইস আছে, পাঁচটা নোড আছে, তাহলে এই পাঁচটা নোডের জন্য কতগুলা তারের সংযোগ হবে, বা তারের সংখ্যা কতগুলা হবে, মোট সংযোগের সংখ্যা। তাহলে আপনি কিভাবে পাঁচটা ডিভাইস আঁকাবেন, এক, দুই, তিন, চার, পাঁচ, এভাবে সবগুলারে কানেক্ট করবেন, দিয়ে মানে হিসাব করবেন, তা তো করবেন না, একটা সূত্র আছে এটার। সেই সূত্রটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এন হচ্ছে কি নাম্বার অফ নোডস, এখানে নাম্বার অফ নোডস এর সংখ্যা কয়টা, পাঁচটা। পাঁচ, ওয়ান, ফোর, টু, তাহলে ফাইভ গুণিত ফোর ডিভাইডেড বাই টু। তাহলে নাম্বার অফ ইয়ার সংখ্যা কয়টা হবে, তারের সংখ্যা কয়টা হবে, কয়টা হবে, 10টা। তার মানে আপনাকে যদি বলা হয় যে নোডের সংখ্যা মনে করেন 9টা, তাহলে 9 ইন্টু 9 - 1 ডিভাইডেড বাই টু সমান 9 × 8/2। চার, চার নং কত, 36টি ওয়্যার। বুঝা গেছে? বুঝেছি না বুঝি নাই? স্যার, এটা কি ইম্পর্টেন্ট ম্যাথটা? হ্যাঁ, এটাই পড়, এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে স্যার আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, আমি বললাম যে আমার ডিভাইসের সংখ্যা চারটা বা পাঁচটা। এখন আমি বললাম যে এই পাঁচটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড হবে না, প্রত্যেকে তো একে অপরের সাথে কানেক্ট হবে। তো এই কানেক্ট করার জন্য আমার কতগুলা ওয়্যার লাগবে, পাঁচটা ডিভাইসকে কানেক্ট করলে কতগুলা, টোটাল কতগুলা ওয়্যার লাগবে, মনে করেন এই যে এ এর সাথে যুক্ত হবে, এ এর সাথে যুক্ত হবে, এটা এর সাথে যুক্ত হবে, এ এর সাথে, তাহলে আমার এক নাম্বার সবার সাথে যুক্ত হইলো। এরপরে আমি বললাম যে দুই অলরেডি একের সাথে যুক্ত আছে, তিনের সাথে যুক্ত করলাম, চারের সাথে করলাম, পাঁচের সাথে করলাম। এরপরে এটা এক, এটা দুই, তাই না? তাহলে এখন তিন নাম্বার, তিন অলরেডি দুইয়ের সাথে আছে, একের সাথে আছে, এর সাথে যুক্ত করলাম, এর সাথে যুক্ত করলাম। মানে এইভাবে কতগুলা তার লাগবে আপনি এভাবে যুক্ত করে করে দেখবেন, এতগুলা যুক্ত করার এভাবে করার দরকার নাই। আমি নাম্বার অফ নোডস যতগুলা এটা আগে জেনে নিই, এখানে কতগুলো আছে, এক, দুই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এন এর মান কত, 5। সূত্রটা হচ্ছে এন গুণিত n - 1 ডিভাইডেড বাই টু। তাহলে আমার তার কতগুলা লাগবে বলেন তো, 5 স্যার, গুণিত এর জায়গায় 5 পাঁচ, 4 4, 2, তাহলে বাই এটা টু। এটা কাটা গেলে কত হলো, কাছাকাছি 2। 10টি। কতগুলো তার লাগবে টোটাল, 10টি। এখানে গুণে 10টা। দেখেন, এক, দুই, তিন, চার, এভাবে গুণে দেখবেন টোটাল আমার তার 10টাই লাগবে। ঠিক আছে, জি স্যার। জি। ওকে। তাহলে আচ্ছা, সবচাইতে দ্রুত গতির টপোলজি কোনটা বলেন তো? স্যার বাস টপোলজি। না,
যে আমি আমি যদি মানে একটা ডিভাইস যদি আরেকটা ডিভাইসের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে, সেটা বেশি মানে দ্রুতগতির হবে, নাকি একটা ডিভাইস মনে করেন আপনার একটা কেন্দ্রীয় ইয়ার সাথে কানেক্টেড আছে, ও ডেটা স্যার, কিভাবে যাবে? তাহলে মেশ টপোলজি স্যার হবে। মেশ টপোলজি হবে। এক্স্যাক্টলি, এ প্রথমে এখানে আসছে, এখান থেকে এখানে যাচ্ছে, আর এটা হচ্ছে একেবারে ডিরেক্ট একে অপরের সাথে কানেক্টেড। তাহলে বলেন, অবশ্যই মেশ টপোলজি। মেশ টপোলজি। হুম, গুড। এই তো কোশ্চেন অ্যান্সার গুলো পারছেন। এখন আসেন, আমার আরেকটা টপোলজি বাদ রয়েছে, সেটা হচ্ছে, ও সরি, হয়ে গেল, ট্রি টপোলজি। আচ্ছা, আমি একটু ওলট পালট করে পড়াচ্ছি শীটের থেকে, তাহলে কি মানে প্রবলেম হচ্ছে আপনাদের বুঝতে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন ট্রি টপোলজি। হ্যাঁ, ট্রি মানে তো গাছ, তাই না? গাছের কি থাকে বলেন তো? অবশ্যই শাখা প্রশাখা থাকে, তাই না? শাখা প্রশাখা। আর গাছটা গড়ে ওঠে কই থেকে? শিকড় থেকে। এক্স্যাক্টলি। তো যেই টপোলজিতে কম্পিউটার গুলা ওই গাছের শাখা প্রশাখার মতোই মানে বিন্যস্ত থাকে, সেটাকে ট্রি টপোলজি বলি। তাহলে এর একটা মাদার কম্পিউটার থাকবে, ঠিক আছে, বা এর একটা রুট থাকবে, এই যে শিকড় থাকবে। এই শিকড়টা কোনটা? এই কম্পিউটারটা হচ্ছে তার শিকড়। মানে আমি একটু আঁকিয়ে আঁকিয়ে দেখাই, মনে করেন এটা হচ্ছে আমার রুট। তাহলে এখান থেকে আমার কি হইলো? শাখা প্রশাখা বের হইলো। তাহলে এই রুটের শাখা প্রশাখা থেকে এখানে একটা পাইলাম, এখানে একটা পেলাম, এইটার আবার আলাদা করে শাখা প্রশাখা বের হইলো, মনে করেন এরকম। ঠিক আছে, এর আবার এই যে কম্পিউটার গেল, ঠিক আছে, এক একটা কম্পিউটার জি স্যার, বুঝতে পেরেছি। এইরকম। তাহলে আমাকে বলেন তো, এই কম্পিউটার নষ্ট হইলে কোনো সমস্যা আছে বাকি নেটওয়ার্কের? না স্যার। এটা যদি নষ্ট হয়? তাহলে নিচের তিনটা চলবে না। এক্স্যাক্টলি। একইভাবে এটা নষ্ট হইলে এটা চলবে না। কিন্তু সামহাও যদি এটা নষ্ট হয়ে যায়, কিছুই চলবে না, তাই না? জি বুঝে স্যার। গেছেন? ওকে। এখন কিছু জিনিস আপনাদেরকে বলি। আহ দেখেন, একটু থামেন। ওকে, একটা জিনিস দেখেন, যে আমার এটা মনে করেন হচ্ছে এমডি স্যার, ঠিক আছে, ম্যানেজিং ডিরেক্টর। তার অধীনে এখানে একজন জিএম আছেন, এখানে আর একজন জেনারেল ম্যানেজার জিএম আছেন। হ্যাঁ, এই জিএম এর আন্ডারে কি আছে? এখানে একজন ম্যানেজার আছে, এখানে একজন ম্যানেজার আছে, এখানেও একজন ম্যানেজার আছে। হ্যাঁ, এই ম্যানেজারদের আন্ডারে আবার অনেকগুলা কি আছে? অফিসার আছে। হ্যাঁ, অফিসার, অফিসার। এখন কথা হচ্ছে, এই যে যে জিনিসটা আঁকাইলাম, এটা একটা কি বলে, এটাকে বলেন তো? আমার একটা অফিসের হায়ারার্কি বলে না? মানে ওই যে পজিশন অনুযায়ী, হ্যাঁ, হায়ারার্কিক্যাল পজিশন বলে না? জি স্যার। এখন আমি যে হায়ারার্কিটা আঁকাইছি, হ্যাঁ, পিরামিডের মতো আর কি। হ্যাঁ, তো সবার উপরে টপ বস, তার অধীনে সেকেন্ড টপ মোস্ট বস, তাদের অধীনে মানে সাব বস টাইপের, বা ক্লার্ক, লেবার টেবার ইত্যাদি ইত্যাদি। এটা কিছুটা কার সাথে মিলে বলেন তো? এই টপোলজি এর সাথে মিলে। তাহলে বলেন তো, হায়ারার্কিক্যাল টপোলজি বলতে কোন টপোলজিকে বোঝায়? স্যার ট্রি টপোলজি। এক্স্যাক্টলি। একই সাথে এইটা একটা পড়বেন, যে ট্রি টপোলজি কিন্তু প্রকৃতপক্ষে স্টার টপোলজিরই একটি সম্প্রসারিত রূপ। কিভাবে সম্প্রসারিত রূপ? দেখেন,
আপনার এইটা কিন্তু ওই যে আপনার ওই কেন্দ্রীয় ডিভাইসের মতো কাজ করতেছে, এবং এর থ্রুতে বাকিগুলা কানেক্টেড হচ্ছে। এদের আবার কেন্দ্রীয় ডিভাইস হচ্ছে এর থ্রুতে কাজ করতেছে। তো এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ স্টার টপোলজি। পরীক্ষাতে প্রশ্ন আসে এরকম, হ্যাঁ। স্টার টপোলজির এক্সটেন্ডেড ভার্সন নিচের কোন টপোলজি? কোন টপোলজি? ট্রি ট্রি টপোলজি। টপোলজি। আচ্ছা, লাস্ট একটা কোশ্চিন আপনাদেরকে একটু বলি এই টপোলজি থেকে। সেটা হচ্ছে, মনে করেন এইটা হইতেছে দাদা, তাহলে এইটা হইল ছেলে, তাই না? তাহলে এটা হইল তার পোতা। তো চাইল্ড প্যারেন্ট টপোলজি কোনটা বলেন তো? মানে মনে করেন এটা স্যার তার, একদম শেষের। মানে একদম শেষের না, ট্রি টপোলজি আর কি, মানে কোন টপোলজিটা? মানে এটা তো বাবা, তাই না? তার ছেলে এই, তার ছেলে এই, মানে এখানে কি ব্যাপার হচ্ছে? একটা চাইল্ড প্যারেন্ট টপোলজির ব্যাপার তো চলে যাচ্ছে না? যদি আপনাকে কোশ্চিন করে কোন টপোলজি আর চাইল্ড প্যারেন্ট টপোলজি। আচ্ছা, ট্রি টপোলজি স্যার, ক্লিয়ার। এক্স্যাক্টলি, আমি তো আপনাকে শেখাচ্ছি যে আসলে কোনটা ক্ষেত্রে কোন টপোলজি অ্যান্সার করবেন, হ্যাঁ, এটা শেখাচ্ছি। মানে আমি প্রশ্নগুলো আপনারা ধরতে পারছেন যে আমি কোন টপোলজিতে কখন জি কি স্যার। বলতেছি। ওকে, জি স্যার। আচ্ছা, গেল। তো আপনারা টপোলজি মোটামুটি ভালোই বুঝতে পারছেন। এখন আসেন হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি কিছুই না, এই যতগুলা টপোলজি বললাম না, এই টপোলজি সমন্বয়ে যে টপোলজিটা গঠিত হয় সেটারে আমি বলি হচ্ছে হাইব্রিড টপোলজি। একটু বলি আপনাদেরকে এখানে, এই টপোলজিটাকে কি টপোলজি বলবেন বলেন তো? স্যার রিং টপোলজি। ভেরি গুড, রিং টপোলজি। একটা কম্পিউটার তার পাশের কম্পিউটারের সাথে কানেক্টেড। কানেক্টেড। হ্যাঁ, এই কিন্তু প্রত্যেকেই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড না। এক নাম্বার কার সাথে কানেক্টেড? 2 আর 4, 2, 1 আর 3, 3, 4 আর 2। তাহলে এটা বৃত্তাকারে কানেক্টেড, এটাকে কি বলবো? রিং। আমি যদি এইটা করে দিতাম তাহলে এটা কি বলতেন? তাহলে এটা কি স্যার বলতেন? মেশ টপোলজি। হুম, মেশ বলতেন। এখন এই যে টপোলজি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেই কি বলেন তো, স্যার হাব বা হাব সুইচ। অথবা সুইচ। এই হাব অথবা সুইচের মাধ্যমে আবার এদের সাথে কি কানেক্টেড? তাহলে বলেন তো, এই পোর্শনটা আবার কিসের কাজে চলে গেল? স্টারে চলে গেল না? তাহলে মিক্স জি আপ স্যার। হয়ে আছে না? তাহলে এই টপোলজিকে আমরা বলবো হচ্ছে হাইব্রিড টপোলজি, ঠিক আছে? স্যার এখানে স্পেসিফিক এই দুইটাই মানে অ্যাড হতে পারবে নাকি অন্যটার না সাথে না 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 অন্যটা না না টপোলজি না, অ্যাড হতে পারবে? অবশ্যই। এই যে দেখেন আমি আঁকাই দিচ্ছি আপনাকে। দেখেন এটা হচ্ছে আমি একটা ইয়া দিছি, সুইচ দিছি, হ্যাঁ। বলেন তো এটা কি টপোলজি আঁকাইলাম? এইটুকু কি বলেন তো? স্যার উপরের টুকু হচ্ছে ট্রি টপোলজি, আর আচ্ছা, নিচেরটা হচ্ছে বাস টপোলজি, না মাঝখানে না না না, স্টার এই যে এটা টপোলজি। এটা 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 হচ্ছে স্টার, হ্যাঁ তাই না? স্যার, মাঝখানেটা স্টার টপোলজি। আচ্ছা, আর জি নিচেরটা? স্যার, এটা বাস টপোলজি। আর এন্টায়ার টপোলজিটা কি? হাইব্রিড টপোলজি। ক্লিয়ার ঠিক, আমি। ঠিক আছে। ওকে, এখন আসেন ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, আমি একটু পরে।
ক্লাউড কম্পিউটিং কথাটা শুনে কি মনে হইতেছে বলেন তো? স্যার এটা শুনলে আমার সবসময় মনে হয় যে মেঘের উপর দিয়ে ডাটা যায় এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, না খুব একটা ভুল বলেন নাই আর কি। হ্যাঁ, মানে ঠিকই আছে কাইন্ড অফ। কি ব্যাপার, এগুলো আবার কই থেকে আসলো? না ঠিকই আছে কাইন্ড অফ, মানে এটা হচ্ছে ভুল বলেন নাই কিছু, হ্যাঁ। আচ্ছা বলে তো, মেঘ হচ্ছে আমরা যখন মানে রাস্তা দিয়ে হাঁটি, উপরে কি থাকে? আকাশ থাকে না? এবং আকাশে কি থাকে? মেঘমালা জি থাকে না? স্যার। তো মেঘ সবসময় কি মানে চলমান বা সঞ্চারিত, দেখেন না যে মেঘের ভেলা ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে, তাই না? মানে জি যেখানে স্যার। যাচ্ছেন সেখানে আপনি মেঘের উপস্থিতি পাচ্ছেন। আপনি কি মেঘকে ফাঁকি দিতে পারেন? মানে মেঘ থাকে কিন্তু মাথার উপর, তাই না? না। মানে আকাশ জি মেঘ থাকে। স্যার। এক্স্যাক্টলি। তো আপনার এই কম্পিউটিং বা এই এমন ধরনের একটা কম্পিউটিং হবে যেই কম্পিউটিংটা আপনার সাথে সবসময় চলমান থাকবে। নর্মালি কি হয়, আপনার সাথে যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ না থাকে তাহলে কি আপনি কম্পিউটিং এর কাজ করতে পারবেন? সবসময় আপনার সাথে বহন করা উচিত, তাই না? না বহন করলে আপনি কাজ করতে পারবেন না। কিন্তু আমি যদি এমন একটা ব্যবস্থা করি যে আপনি যেখানে যেখানে যাবেন এমন একটা কম্পিউটিং ব্যবস্থা করবো, সেটা সবসময় আপনার সাথে কি হবে? চলমান অবস্থায় থাকবে। মানে কিছু লাগবে না, আপনার কম্পিউটার আলাদা করে ডিভাইস লাগবে না, কিন্তু আপনি যেই যেখানেই যাবেন সেখানে কি হবে? আপনার এই কম্পিউটিং সুবিধা পাবেন। কিন্তু শর্ত হচ্ছে, কি লাগবে? ইন্টারনেট লাগবে। তাহলে এই ধরনের যে সেবা বা সুবিধা, সেইটাকে আমরা বলবো হচ্ছে ক্লাউড কম্পিউটিং। দ্যাট মিনস আপনার কম্পিউটার এবং ডেটা স্টোরেজের যাবতীয় সুবিধা, হ্যাঁ, একটা কম্পিউটারে যা যা সুবিধা থাকে এ, সবকিছু সুবিধা আপনি পাবেন। কিন্তু সেটা আপনার মানে ডিমান্ড অনুসারে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, মূলত তিনটা বৈশিষ্ট্য, ঠিক আছে? এবং এই তিনটা বৈশিষ্ট্য পরীক্ষাতে আসে, বিসিএস এ আসে, হ্যাঁ। নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য? তো এই তিনটা বৈশিষ্ট্য আপনাকে মানে একেবারে ঠোঁটস্থ রাখতে হবে। তো আমি একটু বুঝাই দিই, আসলে এটা মনে মুখস্থ করার কোনো বিষয় না, আমি একদম স্পেসিফিক বুঝাই দিই। তো ফার্স্ট যেটা বুঝাবো সেটা হচ্ছে অন ডিমান্ড। ঠিক আছে? অন ডিমান্ড জিনিসটা কি? অন ডিমান্ড মানে হচ্ছে মানে ক্রেতার চাহিদা মতে সেবা দান করবে। ক্রেতা ক্রেতার যখন চাহিদা হবে, ও যদি বলে যে ভোর 5টার সময়, আপনি এখন আমাকে যদি ভোর 5টার সময় ফোন দেন, ঠিক আছে, আমি কি করব? প্রথমে আপনাকে ঝাড়ি মারবো, ঠিক আছে? আপনি খেয়ে দেয়ে কাম নাই, ভোর 5টার সময় আমার আইসিডি প্রবলেম নিয়ে আসছেন, হ্যাঁ। কিন্তু আপনার ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য সেটাই হবে, যেই মাত্র আপনার প্রয়োজন পড়বে ঠিক তখনই সেবা দিতে বাধ্য থাকবে। যদি এই সেবা দিতে এরকম লিমিট করে দেয় যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দিব, বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত দিব, বাকি সময় বন্ধ রাখবো, সেটা ক্লাউড কম্পিউটিং বৈশিষ্ট্য হবে না। তাহলে কি হবে? অন ডিমান্ড, চাহিদা মাত্র সেবা দিতে বাধ্য থাকিবে। 2 নাম্বার হচ্ছে পে অ্যাজ ইউ গো। দ্যাট মিনস আপনারা যখন ইন্টারনেট প্যাকেজ নেন বা ইয়া করেন, আগে পে করে দেন না 399 টাকায় 30 জিবি নেন, অথবা 1 মাসের জন্য যখন ব্রডব্যান্ড ইউজ করেন 800 টাকা কি করে দেন, আগে পে করে দেন, তাই না? এখন এই যে 30 জিবি কিনছেন, এই 30 জিবি আপনি 5 জিবি ইউজ করলেও মানে আপনার চলে গেল। আর 1 মাসের আপনি বাসায় নাই, আপনি সাজেক হিমছড়ি বেড়াইতে গেছেন, তাও আপনাকে এই 800 টাকা পে করতে হইতেছে। কিন্তু ক্লাউড কম্পিউটিং এর মূল বৈশিষ্ট্য কি জানেন? যেই পরিমাণ ব্যবহার করবেন সেই পরিমাণ টাকা দিবেন। আপনি যদি মাত্র 5 পয়সার ব্যবহার করেন, আপনাকে সেই 5 পয়সাই পরিশোধ করতে হবে। ঠিক আছে? আগে থেকে আপনার ওই যে কোনো রিজার্ভ বা সার্ভিস আগে থেকে ইয়া করতে হবে না, অ্যাডভান্স পেমেন্ট কিছু না, যেই পরিমাণ, হ্যাঁ। যদি আপনি 2 পয়সা ব্যবহার করেন সেই 2 পয়সায় আপনি টাকা পে করবেন। তাহলে পে অ্যাজ ইউ গো, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে কিন্তু আসছে, এই বিসিএস কিন্তু আসছে, পে অ্যাজ ইউ গো আসছে, অন ডিমান্ডও আসছে। এরপরে বলেন যে রিসোর্স স্কেলেবিলিটি। মনে করেন আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই যে জিনিসটা হচ্ছে, আমার যদি একটা ফিজিক্যাল ক্লাসরুম থাকে, হ্যাঁ, আমি যদি ব্যাচ পড়াই ফিজিক্যাল ক্লাসরুমে, ওই ফিজিক্যাল ক্লাসরুমে আমার ছেলে মেয়েদের বসার জায়গা হচ্ছে 30 জনের।
এখন সামহাও আমি ভালোই পড়াইতেছি, আপনারা খুব খুশি হয়ে গেছেন স্টুডেন্টরা, 50 জন চলে আসছেন। আমি কি 50 জন পড়াইতে পারবো? ওই সক্ষমতা ওই রুমের আছে? এখন আমি যে রুমটা ভাড়া নিয়েছি সেটা তো 30 জনের রুম। আপনি এখন 50 জন করতে হলে কি করতে হবে? দেয়াল ভাঙতে হবে। মালিক আপনাকে দেয়াল ভাঙতে দিবে না, রুম বড় করতে দিবে না, এটা হবে হইল না। কিন্তু ক্লাউড কম্পিউটিং এ হচ্ছে কি, আপনি নিয়েছেন মাত্র 5 জনের সমান সার্ভিস, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আপনি, আপনার সার্ভিস ক্যাপাবিলিটি বেড়ে গিয়েছে, আপনি এখন চাচ্ছেন যে 50 জনকে সেবা দিবেন। আপনি যেই মাত্র চাইবেন, আপনি আপনার রিসোর্স স্কেলেবিলিটি বাড়াই দিবেন, পরিমাণ বেড়ে দিবেন। 5 জনের জন্য নিয়েছেন, আপনি একজনের সার্ভিস পরিমাণ কাজ করতেছেন, আপনি চাইলে সেটা কমায়ও দিতে পারবেন। তো রিসোর্স স্কেলেবিলিটি, এই বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট। অন ডিমান্ড, এটাও খুবই ইম্পর্টেন্ট। পে অ্যাজ ইউ গো, এটাও খুব ইম্পর্টেন্ট। এই তিনটা বৈশিষ্ট্য না থাকলে ক্লাউড কম্পিউটিং বলা যাবে না, বা বলা হবে না। এই তিনটা বৈশিষ্ট্য একেবারে আপনাদের ঠোঁটস্থ থাকতে হবে, এই ইংলিশ নামগুলাই মনে রাখতে হবে: রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। এখন এই যে ক্লাউড কম্পিউটিং বৈশিষ্ট্য বললাম, তাহলে ক্লাউড কম্পিউটিং কি কি সুবিধা দেয় এটা আপনাকে জানতে হবে না? কি কি সার্ভিস দেয়? এটা 4 ধরনের সার্ভিস দেয়, কিন্তু এখানে 3 ধরনের সার্ভিসের কথা বলা হয়েছে। তো আমরা 3 ধরনের সার্ভিসই পড়বো, সমস্যা নেই। ফার্স্ট যে সার্ভিসটা দেয় সেটা হইতেছে যে, আচ্ছা, এটা আমরা 1 নম্বরে পড়বো, হ্যাঁ। সফটওয়্যার এজ এ সার্ভিস 1 নম্বরে পড়বো, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস 2 নম্বরে পড়বো, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস 3 নম্বরে পড়বো। ঠিক আছে? যেমন দেখেন, সফটওয়্যার এজ এ সার্ভিস, এটা আগে বুঝি, হ্যাঁ। সফটওয়্যার এজ এ সার্ভিসকে আপনার এই যে সংক্ষিপ্ত নামটা কিন্তু মাস্ট পড়তেই হবে, SaaS। এস স্ট্যান্ডস ফর সফটওয়্যার। এই অ্যাজ এ আছে না, এই অ্যাজ এটাকে এই ছোট হাতের দিয়ে বুঝাই, আর এই যে সার্ভিসটা এটাকে বড় হাতে বুঝাই। তাহলে SaaS, এই সফটওয়্যার সার্ভিস, এই তে অ্যাজ এ বুঝাই। এখন সফটওয়্যার এজ এ সার্ভিসটা আমার ক্লাউড কম্পিউটিং কি অর্থে বুঝাইতেছে সেটা আমরা একটু দেখি। একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন কোনো কিছু লেখালেখি করতে চান, ঠিক আছে, এই লেখালেখির জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি বলেন তো? MS ওয়ার্ড। ক্যালকুলেশনের জন্য MS এক্সেল। এখন আপনি MS ওয়ার্ডে কোনো কিছু একটা লিখেছেন, সেটা কোথায় সেভ করেন? আপনার কম্পিউটারের ডকুমেন্ট পার্টে বা যে কোনো একটা অংশে। এখন ওই লেখাটা আপনি যদি এখন নিতে চান, তাহলে আপনার জন্য ওই কম্পিউটারটা লাগবে না, যদি আপনি পেন ড্রাইভে না নিয়ে আসেন। ওই কম্পিউটার ছাড়া হবে? যে কোনো জায়গায় আপনি পাবেন ওই লেখাটা, আপনি একটা আবেদনপত্র লিখে কম্পিউটার সেভ করে রেখে দিয়েছেন, আপনি যখন অফিসে আসছেন তাহলে চাইলেও কি ওই কম্পিউটার ইয়ে করতে পারবেন? পারবেন না। কিন্তু সেম লেখালেখির জিনিসগুলা আমি যদি গুগল ডক এখানে লিখি বা এখানে সেভ করি, কি হবে? আপনি যে কোনো প্লেসে থেকে জাস্ট ইন্টারনেটের মাধ্যমে কি করবেন? আপনি আপনার গুগলে সাইন আপ করবেন, গুগল ডক্স ওপেন করবেন, দেখবেন যে যাই লিখছেন, যেটাই ক্যালকুলেশন করেন, যাই লেখা থাকুক, সেটা কোথায় সেভ হয়েছে? ডক্সে সেভ করা হয়েছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে আপনার এইটা আপনার সাথে সাথে ঘুরতেছে না, কিছুই দরকার নাই, শুধু দরকার গুগলে সাইন আপ করা। তো একই ভাবে মনে করেন ফটোশপের কাজ করতেছেন, ছবি ফটো এডিট করা, তো আপনার এই ফটোশপের কাজ করতে হলে কি করতে হবে? আপনার আগে অ্যাডোব ফটোশপ নামে একটা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনার কম্পিউটার সেই রকম সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার যদি স্লো হয়, অ্যাডোব ফটোশপ চলবে না, এডিট করতে পারবেন না ফটো। তো এত ঝামেলা তো দরকার নাই, আপনি তাহলে কি করবেন? কম্পিউটারের অনলাইনে অনলাইন ফটো রিসাইজার বা অনলাইন ফটো ইমেজ সামথিং, হ্যাঁ, এই ধরনের অনেক সফটওয়্যার সেবা দেয়। পেইড গুলো সবচেয়ে ভালো সেবা দেয়, আর যেগুলো ফ্রি সেগুলো অত ভালো সেবা দেয় না, মানে কিছু ফিচার ওখানে কম থাকে। তা আপনি কি করবেন? পেইড সফটওয়্যার করে নেন, কিনে নেন। তাহলে আপনি যদি ইন্টারনেট থাকে, আপনি যে কোনো জায়গায় চেয়ে আপনি কি করতে পারবেন? অনলাইনে বসে আপনি আপনার ছবি রিসাইজ করে নিতে পারবেন। এটার জন্য আপনার কম্পিউটার প্রয়োজন? আপনার কোনো কিছুর প্রয়োজন নেই।
এটা গেল হচ্ছে আপনার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এরপরে আসেন প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এই আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? স্যার আছি। আমি হইলে ঘুমাই যাইতাম এতক্ষণ। যাই হোক, আচ্ছা। তো মানে না স্যার, পড়া, অত বোরিং না, ভালোই বোঝাচ্ছেন। না মানে আমি অযথা বলে যাচ্ছি মানে এখানে বোঝার আসলে মানে স্যার লেখালেখির আমাদের আসলে। তো রিপ্লাই করার পার্ট নাই, কিভাবে রিপ্লাই করব? সেটা ঠিক আছে, কিন্তু ম্যাথমেটিক্যাল কিছু থাকলে মানে ধরেন আপনাদের কিছু ম্যাথ করতে দিলাম, কিছু বুঝাইলাম, আপনারাও কোশ্চিন করলেন, এটাই। আর আমি এখানে বলেই যাচ্ছি, যাই হোক। স্যার এটা যাক আপনাদের, পড়ানোর পরে কোয়েশ্চেন করেন এখান থেকে। তাই না? আচ্ছা, করবনি। আর মজার বিষয় হচ্ছে যে মানে আপনাদের ধৈর্য মাশাআল্লাহ, মানে হবে, আপনাদেরকে দিয়ে হবে আর কি। মানে আমার এত ধৈর্য হইতো না। মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট হইলে, এটা কি লাইভে যাচ্ছে? তাহলে না বলেই ভালো আর কি। আচ্ছা, যাই হোক। জি স্যার, লাইভ। আচ্ছা, ঠিক আছে, ক্লাস নেই তাহলে। তো যেটা হচ্ছে যে বাই দা ভাই, আপনারা 12 জন যারা আছেন তারা, ও তার মধ্যে আমি একজন আছি, আমাদের এনামুল একজন আছেন, বাকি 10 জন। 10 জন আপনারা সিরিয়াস স্টুডেন্ট, আপনাদের নিয়ে আশা করাই যায় ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে। সো আপনাদের যেটা বলছিলাম যে তাহলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বললাম, এখন আসেন প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস জিনিসটা কি। এখানে দেখেন যে মনে করেন আমি আমি একটু সহজভাবে বুঝাই। মনে করেন কেউ একজন একটা সফটওয়্যার তৈরি করবে, হ্যাঁ, বা একটা অ্যাপস তৈরি করবে। এখন অ্যাপস বা সফটওয়্যার তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম থাকে, ঠিক আছে? তো ওই প্ল্যাটফর্মে কাজ করতে হইলে কি করতে হবে? তার একটা ভালো মানের কম্পিউটার লাগবে, এবং ভালো কনফিগারেশনের কম্পিউটার লাগবে। এখন মনে করেন সামহাও সে অতটা মানে রিচ না, তার কাছে কম্পিউটার নাই বা কোনো কিছু নাই, কিন্তু সে চমৎকার কোডিং পারে। অ্যাপস বা সফটওয়্যার বানানোর জন্য যেই যেই কোডিং করা দরকার বা যেই রকম জ্ঞান বা নলেজ থাকা দরকার, তার এটা আছে, কিন্তু তার সেই মানের কম্পিউটার নাই, বা তার সেই রকম সফটওয়্যার নাই। ওই যে সফটওয়্যার টেস্ট করতে হয়, তো অনেক কিছু ব্যাপার আছে, অনেকগুলো ধাপ আছে। তাহলে সে কি করবে? সে ক্লাউড কম্পিউটিং এর সেবা নিবে। সেবা কিরকম নিবে? তাকে তার জন্য আলাদা একটা প্ল্যাটফর্মই আছে এরকম, সেখানে সে সুন্দর করে কি করবে? কোড করবে। কোড করে সফটওয়্যার বানাবে। সফটওয়্যার বানাতে যা যা কার্যক্রম করা দরকার সবকিছু সেখানে পাবে, বিনিময়ে তাকে কি করতে হবে? তাকে পে করতে হবে। তো এই পে করাটা নিশ্চয়ই কম্পিউটার কেনার মতো টাকা না। এটা কম্পিউটার কিনতে 60-70 হাজার টাকা লাগে, এখানে অত এরকম টাকা তো লাগবে না। সে অল্প খরচে কি করতে পারতেছে? তাকে একটা সেই মানের কম্পিউটার, মানে এরকম একটা লেভেলের একটা কম্পিউটার দিয়া দেয়া হচ্ছে আর কি। সে সবকিছু ইউজ করে তাহলে কি করলো? সে সফটওয়্যার বা অ্যাপসটা ডেভেলপ করলো। তাহলে এই প্ল্যাটফর্মটা অ্যাজ এ সার্ভিস বা প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা গ্রহণ করতেছে, এইটাকে আমরা বলবো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বা PaaS। এটার ওয়ান অফ দা ভালো উদাহরণ হচ্ছে গুগলের অ্যাপ ইঞ্জিন। সো ডেভেলপারদের জন্য বলেন তো কোন সার্ভিসটা ইয়া প্রযোজ্য? প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। বা PaaS, ঠিক আছে? এক্স্যাক্টলি। এখন আসেন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস বা IaaS। ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, আচ্ছা। এখন মনে করেন সোনালী ব্যাংকের হেড অফিস কোথায়? মতিঝিলে, না? তো মনে করেন সোনালী ব্যাংক চাচ্ছে যে তাদের ICT যেই ডিপার্টমেন্ট সেটার পরিসরটা বাড়ানো। এখন ওদের তো অনেক কম্প্যাক্ট একটা বিল্ডিং, এই বিল্ডিং এ এক্সট্রা করে এখানে বাড়াইতে গেলে মতিঝিলে আমার আর একটা আপনার জমি কিনতে হবে। জমির দামই মনে করেন 20-25 কোটি টাকা। তারপরে আপনাকে কি করতে হবে? বিল্ডিং তুলতে হবে। সেই বিল্ডিং এ আবার কি করতে হবে? আমার মানে বিভিন্ন অবকাঠামোগত ওই যে ইয়া লাগবে, কম্পিউটার টম্পিউটার ইত্যাদি লাগবে, এবং এখানে অনেকগুলো আমার নিয়োগ দিতে হবে স্টাফকে। এখন এই কাজটা আমি অনলাইনে করতে পারি, মানে আমি অবকাঠামোগত কোনো জমি টমি কিনলাম না, কোনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু বানাইলাম না, কিন্তু আমার যাবতীয় কিছু সেবা আমি কই থেকে নিব? অনলাইন থেকে নিব, একদম অনলাইনে। এইখানে ফিজিক্যালি যেই সেবাগুলা পাইতাম
অনলাইনে আপনাকে সেই সেবা দান করার জন্য বসে আছে। কিছুই না, আপনি যা করবেন সবই করবেন ভার্চুয়ালি। আগে তো ফিজিক্যালি করতেন, এগুলো সব ভার্চুয়ালি করবেন। আপনি ভার্চুয়ালি কম্পিউটারও ভাড়া করতে পারবেন, সবকিছু ভাড়া করতে পারবেন, যা যা প্রয়োজন আপনার, ঠিক আছে? এই জিনিসটা যখন আপনি এরকম ভাড়া করে সার্ভিস গ্রহণ করবেন, সেটাকে আমরা বলবো হচ্ছে IaaS, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, বা অবকাঠামোগত সুবিধা। সবচেয়ে ভালো উদাহরণ অবকাঠামোগত সেবার কোনটি? অ্যামাজনের ইলাস্টিক কম্পিউটার, কম্পিউট কেন, মানে EC2 আর কি, এটা এটা মনে রাখেন, হ্যাঁ, অ্যামাজনের ইলাস্টিক কম্পিউটিং, মানে ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে ভালো উদাহরণ, হ্যাঁ, অ্যামাজনের ইলাস্টিক। ওকে, তো আমরা ক্লাউড কম্পিউটিং বুঝতে পারছি। জি স্যার, আচ্ছা, মোটামুটি। ওকে। তো ক্লাউড কম্পিউটিং সুবিধাগুলো আপনারা সবাই বুঝবেন, এটা নিয়ে আসলে আমার নতুন করে বলার কিছু নাই। এইগুলো আপনারা রিডিং, এটা এখান থেকে আমি খুব একটা কোশ্চেন দেখি নাই, আর এটা রিডিং পড়লেই হবে। আচ্ছা, এখন কি আছে? ও আচ্ছা, এই জিনিসটার বাকি আছে। আচ্ছা আসেন, GSM মানে এখন আমরা মোবাইলের প্রজন্মগুলা পড়ি, হ্যাঁ। দেখেন, প্রথম একদম ফার্স্ট ক্ষেত্রে, হ্যাঁ, মানে আমি আপনাদের প্রথম ক্লাস যখন নিই তখন আমি আপনাদেরকে কম্পিউটারের জেনারেশন পড়াইছিলাম না? মনে আছে? কম্পিউটারের ফার্স্ট জি জেনারেশন, স্যার। 2G, 3G। হ্যাঁ। একইভাবে এখন আপনাদেরকে মোবাইল ফোনের একটু জেনারেশন গুলা পড়াই। মোবাইল ফোনেরও চতুর্থ প্রজন্ম কেন, পঞ্চম প্রজন্ম কই, 5G আছে না? 5G আছে কিন্তু মোবাইলে, জানেন তো? জি স্যার। হুম, তাহলে এটা 5G এখানে নাই, যাই হোক সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনের 5টা প্রজন্মে আমরা ভাগ করি, ঠিক আছে? এটা আপনারা একটু এডিট করে নেবেন, এখানে 5 দিয়ে 5G লিখে দেবেন, প্রথম মানে পঞ্চম প্রজন্ম। এখন আসেন ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মোবাইল গুলা কি রকম হয়? দেখেন, ফার্স্ট জেনারেশনে যে জিনিসটা মনে জাস্ট পড়বেন, আমি একটু দাগাই দিই। এখানে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হতো, ঠিক আছে? এটা জাস্ট পড়বেন কি, জাস্ট অ্যানালগ পদ্ধতি ছিল। তাহলে ডিজিটাল পদ্ধতি কই থেকে শুরু হয়? 2G থেকে। ডিজিটাল পদ্ধতিটা কই থেকে শুরু হয়? 2G, ঠিক আছে? এখন 2G ফোনে তাহলে কি কি চালু হয় বলেন তো? 2G ফোনে হচ্ছে আপনার এই SMS চালু হয়, তারপরে হইতাছে যে আপনার আহ প্রিপেইড পদ্ধতি চালু হয়, হ্যাঁ। আগে প্রিপেইড ছিল না, হ্যাঁ। তারপরে ডিজিটাল যে পদ্ধতি মূলত, সেগুলো সবকিছু কোথায় চালু হয়? সেকেন্ড জেনারেশনে। এইগুলো একটু লিখে রাখেন। থার্ড জেনারেশনে কি হয় বলেন তো? থার্ড জেনারেশনে এসে আপনার এই জিনিসটা একটু মনে রাখবেন, HNHSPA এগুলো চালু হয়। আপনাদের মোবাইল ফোনে দেখছেন মানে ইন্টারনেটে লেখা উঠে, খেয়াল করছেন নেট স্পিড যখন একটু কমে যায়? না, প্রথমে এখন তো আপনাদের 4G লেখা দেখেন, তাই না? 4G যখন আপনার স্পিড সামহাও কমে যায়, তখন কি লেখা আসে? H+। H+-এর পর আরেকটু কমলে কি লেখা আসে? H। তারপর একেবারেই কমে গেলে কি আসে বলেন তো? জি। ই। খেয়াল করছেন? জি স্যার। এই যে লেখা আসে, এটা মানে কি জানেন? এই যে এইচ। আর এই যে H+ বা H লেখাগুলাকে এই যে HSPA বলি। তাহলে এই দুটো স্ট্যান্ডার্ড কার বলেন তো? থার্ড জেনারেশনের। থার্ড তৃতীয় জেনারেশনের প্রজন্ম। হ্যাঁ, এই কয়েকটা সুবিধা এগুলো আপনাকে একটু পড়তে হবে, ঠিক আছে? ভিডিও কনফারেন্সিং করা যায় কোন জেনারেশনে? থার্ড জেনারেশনে। তৃতীয় জেনারেশনে কিন্তু মোবাইল ফোনের সাহায্যে মোবাইল ফোনের সাথে ইন্টারনেট ব্রাউজিং করা যায়। এটা তো ইয়াতেও করা যায় তো। মানে এখানে একটু ভুল আছে, একটু দেখেন একটু, মানে হ্যাঁ, এটা একটু মানে বই দেখেন, হ্যাঁ। বইতে তো এই জিনিসটা এইভাবে করা না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, পরীক্ষাতে একটা কোশ্চিন আসছিল যে মোবাইল টিভি দেখা যায় কোন জেনারেশনে, হ্যাঁ। BCS এ কোশ্চিন আসছিল। এগুলো একটু সলভ করেন, এগুলো আপনাদের একটু পড়তে হবে, এটা আমার মনে হয় একটু বই দেখা ভালো, হ্যাঁ। এই জিনিসটা মানে থার্ড জেনারেশন মানে প্রজন্মের ইয়াগুলোতে কি কি করা যায়? ভিডিও কনফারেন্সিং করা যায়,
মোবাইল টিভি দেখা যায়, কি কি করা যায়, এবং এখানকার স্ট্যান্ডার্ড গুলা কি কি। স্ট্যান্ডার্ড গুলা হইতেছে এইচএসপিএ এটা পড়বেন, এজ এটাও পড়বেন, এইগুলো একটু দেখবেন, ঠিক আছে। ফোর জেনারেশন ইয়াটা কি, মানে আপনার স্ট্যান্ডার্ডটা কি, এটা হচ্ছে এলটি। ফোর জেনারেশন স্ট্যান্ডার্ড হচ্ছে এলটি, লং টার্ম ইভ্যালুয়েশন। এলটি কোন জেনারেশনে ব্যবহৃত হয়? 1G, 2G, 3G, 4G, এটার অ্যান্সার হবে 4G। এটা একটু পড়বেন, হ্যাঁ। এবং ফোর ফোর জেনারেশনে বৈশিষ্ট্যগুলো, বৈশিষ্ট্য অনেক কম। এই যে দেখেন, এইখানে এখানে আছে ভিডিও কনফারেন্সিং, মোবাইল টিভি, ঠিক আছে। এগুলো কোন জেনারেশনে বলেন তো? থার্ড জেনারেশনে। এগুলো তো লেখা নাই, তবে ফাইভ জেনারেশনে, ফিফথ জেনারেশনে হচ্ছে। আচ্ছা, থামেন, আমি এটা আরেকটা ইয়া দেখতেছি, থামেন। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে আমাদের কয়েকজনের লেখা বই আর কি। তো ইন্টারমিডিয়েট বই থেকে আমি দেখাই একটু আপনাদের। জি স্যার, আপনাকে দেখা না গেলেও লেখা দেখা যায়। আমার বইয়ের লেখা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন, একটু খেয়াল করেন, এই যে এই জিনিসগুলো একটু দেখবেন, ঠিক আছে। দেখেন, এসএমএস এবং এমএমএস চালু হয় কোথায়, কোন জেনারেশনে বলেন তো? সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। তারপরে আন্তর্জাতিক রোমিং সুবিধা ব্যবহার চালু হয় কোথায়? এই জেনারেশনে। তারপরে এটা সেকেন্ড জেনারেশনে, ঠিক আছে। এই ইয়াগুলা পড়বেন। যে দেখেন, থার্ড জেনারেশনে স্ট্যান্ডার্ড গুলা দেখেন, এখানে চারটা স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়, হ্যাঁ। একটা হচ্ছে এইচএসপিএ, একটা হচ্ছে ইউএমটিএইচ, তারপরে হচ্ছে ডাব্লিউসিডিএমএ, 3GPP। এতগুলা দরকার নেই, এইচএসপি এটা পড়বেন আর ওই যে এজ পড়বেন, তাহলেই হবে। ওকে। এখানে একটা জিনিস একটু দেখেন, এই যে ভিডিও কলের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মে? তৃতীয় প্রজন্মে। মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং, টিভি দেখা, এই যে টিভি দেখা যায়, মানে মোবাইল টিভি দেখা যায় কোন ইয়াতে? থার্ড থার্ড জেনারেশন। এটা কিন্তু বিসিএস এ আসছিল, এটা কোশ্চেন, ঠিক আছে। এই জিনিসটা একটু পড়বেন। আহ এরপরে যেটা পড়বেন, এই যে চতুর্থ জেনারেশনে, আহ আমি এটা একটু দিয়ে দিব, ঠিক আছে। এই এই পেজগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এনামুল দিয়ে দিব, এনামুল একটু ইয়া করে দেবেন, সমস্যা নেই। চতুর্থ প্রজন্মে, হ্যাঁ, চতুর্থ প্রজন্মে যে জিনিসটা ইয়া করবেন সেটা হচ্ছে 3D। 3D ছবি দেখা যায় কোন প্রজন্মের মোবাইল ফোনে? ফোর্থ জেনারেশনের, ঠিক আছে। এটা একটু পড়বেন। এবং এই জিনিসটা পড়বেন, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার করা হয় কোন জেনারেশনে? চতুর্থ জেনারেশনে। এই যে দেখেন,
ওই যে টিভি কিন্তু ব্যাপার আছে, এইচডি টিভি, ঠিক আছে, এইচডি মোবাইল, ওইখানে থার্ড জেনারেশনে কিন্তু শুধু মোবাইল টিভি, আর এটাতে কি দেখা যায় বলেন তো, এইচডি মোবাইল টিভি দেখা যায় ফোর্থ জেনারেশনে। একই সাথে ভিডিও কনফারেন্সিং কোন জেনারেশনে, ফোর্থ জেনারেশনে। তারপরে হইতেছে যে আহ এই যে এই পার্টগুলো, এইগুলো একটু পড়ে নেবেন, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ফিফথ জেনারেশন কিন্তু আপনাদের ছিল না ওই শিটে, হ্যাঁ। এখান থেকে ফিফথ জেনারেশনে কিন্তু তিনটা বিষয় আছে, ঠিক আছে, তিনটা স্ট্যান্ডার্ড আছে, 5G এনআর, র্যাট, আর মিমো। কই মিমো, এই যে এটা, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। MIMO, এটা কিন্তু আপনাদের বিসিএস এর জন্য VVVI, মিমো স্ট্যান্ডার্ড কোন প্রজন্মে, পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের পঞ্চম প্রজন্মের। ইয়াটা কি মিমো, মিমো মানে হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, ঠিক আছে। এখানে একটা জিনিস আপনারা অনেক বেশি জরুরি, যেটা এখন খুবই বেশি চলতেছে, 4K টিভি বা ভিডিও, ঠিক আছে। 4K টিভি দেখা যায় কোন ইয়াতে বলেন তো, পঞ্চম প্রজন্মে। তাহলে মোবাইল টিভি তৃতীয় প্রজন্মে, এটা অলরেডি পরীক্ষাতে আসছে। এইচডি টিভি চতুর্থ প্রজন্মে। আর ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ইয়াও ছবিও চতুর্থ প্রজন্মে। আর 4K টিভি দেখা যায় কোন প্রজন্মে, পঞ্চম প্রজন্মে, ঠিক আছে। এই যে দেখেন, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, যেটাকে আমি মিমো বলতেছি, ঠিক আছে। এই মিমোটার কোন প্রজন্মের ব্যবহার, পঞ্চম প্রজন্মে, ঠিক আছে। স্যার শীটে তো মিমোটা চতুর্থ প্রজন্মের ভেতরেও দেওয়া আছে। না, মিমো পঞ্চম হবে, কই শীট, কই শীটে আছে। জি স্যার, শীটে যেই ছকটা আছে সেই ছকের লাস্টের উপরেরটা। না, মিমো এটা দিবেন, মিমো হচ্ছে পঞ্চম প্রজন্ম, এটা ভুল আছে, এটা ডেফিনেটলি পঞ্চম প্রজন্ম, বোর্ড বই এটাই আছে, হ্যাঁ, মিমো পঞ্চম প্রজন্মে আছে, ঠিক আছে। তো এই যে দেখেন, ল্যান ম্যান ক্যান, এগুলো সব পড়াই দিছি আপনাদের, প্যান ল্যান ক্যান ম্যান ওয়ান, এগুলো সব স্যার পড়াই দিছি। এখানে না 5টা দেয়া, এই যে বইয়ের মধ্যে স্যার আপনি তো 4টা দিছিলেন, যে না, ডেটা আমি কেন, কম্পিউটার কেন তো নেটওয়ার্ক। পড়াইছি, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক পড়াইছি না। স্যার পড়াইছেন, কিন্তু এখানে 5 প্রকার বলতেছে, আর হচ্ছে আপনি পড়াইছেন 4 প্রকার। না না, শোনেন, ওখানেও 4 প্রকার ছিল, কিন্তু এই যে দেখেন আমি আলাদা করে কেন পড়াই দিছিলাম, মনে আছে ওই যে ঢাকা ইউনিভার্সিটির কথা বলেছিলাম, অ্যাডমিন হ্যাঁ বিল্ডিং স্যার। এক জায়গায়, আপনার মেয়েদের হলো অনেক দূরে, ছেলেদের হলো একদিকে, তো তাদের মধ্যে যখন একটা নেটওয়ার্ক তৈরি করে, ক্যাম্পাস 5 কিলোমিটারের মধ্যে, মনে আছে। জি জি স্যার, তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কয় প্রকার দিব? 4 প্রকার না 5 প্রকার? কোনো কোনো বইতে 4 প্রকার দিয়া, কোনো কোনো বই 5 প্রকার দিয়া, ঠিক আছে। এখন আহ আমার মতে 5 প্রকারই হয়, আর 4 প্রকারও এখন, এটা আসলে কয় প্রকার এখন আসলে, কে যে কোনখান থেকে কোশ্চিন করে এটা বলা মুশকিল, হ্যাঁ। তো নর্মালি কত প্রকার এটা না এসে আসে হচ্ছে এই যে প্যান, মানে ব্লুটুথ কোনটাতে ইউজ করা হয়, প্যানে এই ধরনের কোশ্চিনই আসছে কিন্তু, হ্যাঁ। ল্যানে কোন নেটওয়ার্ক ইউজ করা হয়, বা ম্যানে হচ্ছে কি ইউজ করবেন, ওয়াইফাই না ওয়াইম্যাক্স, এই ধরনের, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমাদের পড়া হয়েছে না, জি স্যার, কোনটাতে আমাদের কি। এগুলো হয়ে গেছে। হ্যাঁ। এক্স্যাক্টলি। আচ্ছা, স্যার, এই এই যে দেখেন, বইয়ের সব কপি আমাদেরকে কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই বইয়ের সফট কপি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা স্যার পুরোটা তাহলে একটা, সফট কপিটা যদি। হ্যাঁ আমি দিয়ে দিব, কিন্তু এই জি বই স্যার। পড়লে কি হবে, এটা অনেক বড় ইয়া করে লেখা, এটা আপনাদের জন্য খুব একটা মানে, আপনারা ইয়া হয়ে যাবেন, মানে কি বলে, কি বলে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, এত বেশি লেখা, হ্যাঁ। এটা তো ইন্টারমিডিয়েটের জন্য উপযোগী, আপনাদের বিসিএস এর জন্য মানে এত লেখা আসলে, দেখেন অনেক বড় করে লেখা, ঠিক আছে। এই লেখাগুলো পড়তেও তো আপনাদের, মানে আমি এই জিনিসগুলো দেখেন ছোট করে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে, ওইখানে আর কি, হ্যাঁ। তো আমার মনে হয় ওই শীটে ফলো করা এটাই বেটার, আর কি কয়েকটা পেজ টেজ যেগুলো দরকার সেগুলো আপনারা, এখানে অনেক পেজ বুঝছেন, অনেক বড়, এটা অযথা আমার মনে হয়, আপনারা চাইলে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় এটা আপনাদের জন্য উপযোগী হবে না, বরং টাইম কনজিউমিং হবে। ওকে, আসেন আমরা এখন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এই চ্যাপ্টারটা আপনাদেরকে পড়াই নাই মানে আমি আপনাদের পড়াই নাই না, ঠিক, মানে আমি বিসিএস এ 47 দিবেন নাকি এখন, কত দিবেন। জি স্যার, 47। তা আমি আপনাদেরকে
21 থেকে মনে হয় পড়াইতেছি, মেবি, নাকি কত থেকে পড়াইতেছি মনে নেই। আমি কত কিন্তু পাঁচ আর ছয় আমি বিসি। জানি সরি, আপনি জানেন নাকি, বুঝলাম না। না স্যার, জানি না, আমি এই বেচে নতুন। হ্যাঁ, না ঠিক আছে, আমি ওইটা নিজে নিজে বলছিলাম আর কি, যে আমি যতদিন পড়িয়েছি আমি কিন্তু এই চ্যাপ্টারটা পড়াই নাই আপনাদেরকে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে এই চ্যাপ্টারটা আমি পড়াবো। কেন পড়াবো? গত বিসিএস এ দেখলাম যে বোর্ড বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকে আপনার আইসিটি তেও কোশ্চিন আসছে, আইসিটি থেকেও একটা কোশ্চিন আসছে, বিজ্ঞানেও একটা কোশ্চিন আসছে। গত বছর, আগের বছরে মনে হয় আপনার ওই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসছে। তো তার আগে কিন্তু কখনো ওই চ্যাপ্টার থেকে কোশ্চিন আসে নাই। আমি ভাবতেছি যে, যেহেতু গত বিসিএস এ দুইবারই আসছে, একবার আবার সায়েন্সেও আসলো, ইয়াতেও আসলো, তো আমার মনে হয় এই চ্যাপ্টারটা পড়ানো দরকার। এবং এটা পুরোটাই থিওরিটিক্যাল চ্যাপ্টার, ঠিক আছে? তো আমার মনে হয় একটু হলেও আপনাদের একটু ধারণা দেওয়া দরকার। এই ধারণাটা দিতে পারলে মোটামুটি আপনাদের এই চ্যাপ্টারটা একটু দেখাই দিলে আমার মোটামুটি আর দুটো ক্লাসের মধ্যে আইসিটি আমি কমপ্লিট করতে পারবো, আশা করা যায়। আচ্ছা, এনামুল আছেন কি? এনামুল আছেন? আচ্ছা, এনামুল নাই, সমস্যা নেই। আমি এটা বোর্ড বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, হ্যাঁ। আমি একটু বই ইয়াটা আগে ইয়া করি, নামাই আর কি। একটু থাকবে না। স্যার কোনো কিছু প্রয়োজন কি? সবাই দেখতে পাচ্ছেন? আছেন আপনারা, দেখতে পাচ্ছেন সবাই? আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো একটু খেয়াল করেন, এটা হচ্ছে বোর্ড বই, হ্যাঁ। তো
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এখান থেকে আমি একটু হালকা পাতলা দেখাবো। প্রথমে একটু ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে বলি। ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা কি জানেন? যেটা হচ্ছে যে মানে কৃত্রিম বাস্তবতা। আপনি নর্মালি কিছু প্রযুক্তিগত ডিভাইসের মাধ্যমে এমন কিছু একটা অনুভব করবেন যেটা আসলে বাস্তবে না, কিন্তু বাস্তবের মতো করে, যেটা একেবারে যেটাকে আমরা বলি কৃত্রিম বাস্তবতা, ঠিক আছে? তো আমরা একটু আগে বলছিলাম না ওই যে ত্রিমাত্রিক ছবি, এইটা হইলো গিয়া ওই যে ত্রিমাত্রিক পদ্ধতিতে আমরা এই ভার্চুয়াল রিয়ালিটি মানে করতে পারি, অবজার্ভ করতে পারি, ঠিক আছে? তো এই যে এখানে একটা জিনিস আমি একটু আপনাদেরকে দাগায় দিই বা একটু করে দিই, সেটা হইতেছে, দেখেন, এই যে অগমেন্টেড রিয়েলিটি, ঠিক আছে? এবার একটু থামেন, হ্যাঁ। এই যে অগমেন্টেড রিয়েলিটি, এই অগমেন্টেড রিয়েলিটিটাও কিন্তু কাইন্ড অফ ভার্চুয়াল রিয়েলিটি। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। এটা অগমেন্টেড রিয়েলিটি তাহলে কিসের ভার্চুয়াল রিয়েলিটি। একটু খেয়াল করে দেখেন, মানে মনে করেন আসলে এই ভার্চুয়াল রিয়েলিটিটা কি, দেখেন, চিকিৎসা বিজ্ঞান অনেক ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। দেখেন চিকিৎসা বিজ্ঞানে কিন্তু অনেক জটিল জটিল অপারেশন করা হয়। এখন এই অপারেশন গুলো আমি যদি ইনিশিয়াল ফেজে ডিরেক্ট কোনো রোগীর উপরে অ্যাপ্লাই করি, শিখতে যাই, তাহলে বিপদ হয়ে যাবে না? তাহলে এমন একটা সিচুয়েশনের মতো করে শিখি যেখানে রিয়েল আমার রোগী থাকবে না, কিন্তু আসলে আমি এমন ভাবে অপারেশন করব মনে হবে যে আমি রিয়েল রোগীর উপর অপারেশন করতেছি। এতে আমার প্রশিক্ষণটা খুব ভালো হবে, আবার রোগীরও কোনো বিপদ হবে না। তো এরকম করে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু আহ দেখবেন, আমি জাস্ট দাগাই দিচ্ছি। এরপরে আসেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে এখন আমাদের জন্য একেবারে হট টপিক, ঠিক আছে? একেবারে হট কেক। কেন হট কেক? এই যে চ্যাট জিপিটি, হ্যাঁ, চ্যাট জিপিটি, তারপরে যে ডিপসিক, এই যে নাম শুনছেন, ডিপসিকের, চায়না বানাইছে। এগুলো হচ্ছে সবকিছু। এখন আমরা কিসের মধ্যে আছি বলেন তো? কোন যুগে আছি? এআই এর যুগে আছি, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে একটু হালকা পাতলা পড়তে হবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ক্ষেত্র বা প্রয়োগ ক্ষেত্র বা তার উদাহরণ, মানে কোথায় কোথায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, এখানে যে ছয়টা আছে এই ছয়টাই আপনারা খুব ভালো মতো পড়বেন। এক নাম্বার হচ্ছে মেশিন লার্নিং, যেটাকে আমরা ডিপ লার্নিং বলি। দুই নাম্বার হচ্ছে এনএলপি, এনএলপি পুরাটা পড়বেন, হ্যাঁ, এটার নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ঠিক আছে? তিন নাম্বার হচ্ছে স্পিচ, মানে স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ, এই জায়গাটা আমরা এআই ব্যবহার করি। চার নাম্বার হইতেছে রোবোটিক্স, ঠিক আছে? পাঁচ নাম্বার হচ্ছে ভিশন। ভিশন মানে কি? কোনো একটা ইমেজ প্রসেসিং, দ্যাট মিনস আপনি কোনো একটা ছবি দেখে তার ব্যাপারে ডিসিশন দিবেন যে এই ছবিটা কিসের ছবি, এটাকে বলা হয় ইমেজ প্রসেসিং। মনে করেন আপনি আহ একটা বিড়ালের ছবি দিলেন কম্পিউটারকে, বা আপনি ওই যে আমরা খেয়াল করছেন ওই যে এখন হচ্ছে আহ মানে আপনার কি বলে, মনে করেন আপনি একটা প্রাণী আপনার সামনে, একটা মেশিনের সামনে এসে দাঁড়াইলো, তাহলে এই প্রাণীটা দেখে মেশিন কি বললো যে এটা হচ্ছে একটা বিড়াল, বা এটা হচ্ছে কি বলে, কাঠবিড়ালি, এ হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবে না। তাহলে এই মেশিনটা আপনার ডিসিশন দিচ্ছে না যে কে ভিতরে প্রবেশ করতে পারবে, কে ভিতরে প্রবেশ করতে পারবে না। এটাও কাইন্ড অফ কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রূপ, ঠিক আছে? তো এই পাঁচটা প্যাটার্ন অবশ্যই আপনারা পড়বেন যে নিচের কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র, এই পাঁচটা। এটা বোর্ড বইতেই আছে, আপনারা বোর্ড বই ডাউনলোড করে নেবেন, সবার কাছেই থাকবে। আমি এই যে বোর্ড বই ডাউনলোড করে দেখাইতেছি এখন আপনাদের। এর মধ্যে একটা জিনিস দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা না? তো আমাদের তো সাধারণ মানুষের কি আছে, ব্রেনের মধ্যে অনেকগুলা নিউরন আছে না? অনেকগুলা নিউরনের মাধ্যমে তো আমরা একে অপরের সাথে কানেক্টেড হই। কম্পিউটারের জন্য এরকম কৃত্রিম ভাবে নিউরন তৈরি করে, এই কৃত্রিম নিউরনকে বলা হয় পার সরি পারসেপ্ট্রন, ঠিক আছে?
তো কম্পিউটারের জন্য কৃত্রিম নিউরনকে কি বলা হয়? পারসেপট্রন বলা হয়। ঠিক আছে, এটা পড়বেন। পারসেপট্রনটা কি? গাণিতিক ভাবে তৈরি কৃত্রিম নিউরনকে পারসেপট্রন বলে। ওকে, এরপরে যেটা পড়বেন সেটা হচ্ছে, দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই প্রয়োগের জন্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর নাম কি? সি, সি প্লাস প্লাস, জাভা, ম্যাটল্যাব, এগুলো ব্যবহার করা হয় কিন্তু খুবই কম। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পাইথন। এছাড়াও কি ইউজ করা হয়? সুডো, প্রোলগ, লিস্প, সি লিস্প এন্ড আর। আরটাও ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন যদি আসে যে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নিচের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাইথনও ব্যবহার করা হয়, সুডো, প্রোলগ, লিস্প, সি লিস্প, আর। এগুলো একটু পড়বেন। এখন আসেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র হিসেবে প্রথম কথাটা কি ছিল? মেশিন লার্নিং এর কথা বলা হয়েছিল না? এই মেশিন লার্নিং কে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুপারভাইজড, একটা হচ্ছে আনসুপারভাইজড, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। তিনটা মানে মেশিনকে লার্ন করানোর তিনটা পদ্ধতি। মেশিনকে কি লার্ন করাবেন? মেশিন যাতে নিজে নিজেই কোনো একটা ডিসিশন নিতে পারে, সেটাকে লার্ন করানো। ঠিক আছে, তাহলে এটাতে তিন পদ্ধতিতে লার্ন করা হয়। একটা হচ্ছে সুপারভাইজড, আনসুপারভাইজড, আর এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। আসেন তিনটা পদ্ধতি সম্পর্কে একটু হালকা পাতলা একটু বলি। দেখেন, সুপারভাইজড লার্নিং কি? একটু থামেন, সেটা হচ্ছে এইখানে উপরে মনে হয় কিছু মিস গেল। আচ্ছা, হ্যাঁ, না মিস যায় নাই, ঠিক আছে। দেখেন, মেশিনকে যখন কোনো কিছু শেখানোর জন্য অনেকগুলা উদাহরণ দেয়া হবে, এই উদাহরণের মাধ্যমে যখন কোনো কম্পিউটারকে কিছু শেখানো হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে সুপারভাইজড লার্নিং। দ্যাট মিন্স, আমি একটু আপনাদেরকে বলি যে আমি এখন আপনাদেরকে যা পড়াইতেছি সেটা কিন্তু সুপারভাইজড। আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাচ্ছি, তাই না? বোঝানোর পরে আমি বলে দিচ্ছি যে এটার উত্তর এই, এটার উত্তর এই, এটার উত্তর এই। পড়ার পরে আপনারা যখন শিখে নিলেন, এরপরে আপনারা পরীক্ষা দিতে বসেন। মানে আপনি আমার আমার সুপারভিশনে বা আমার গাইডেন্সে আপনারা এই পড়াটা শিখতেছেন। এটাকে বলবো সুপারভাইজ। ঠিক একইভাবে আমি মেশিনকে আগে বলে দিব, এটা বিড়ালের ছবি, এটা হাতির ছবি, এটা গাধার ছবি, এটা বানরের ছবি। শেখানোর পরে আমি কি করব? আমি ওকে দেখাইছিলাম একটা সাদা বিড়াল, ঠিক আছে? এখন আমি একটা কালো বিড়ালের ছবি ওর সামনে নিয়ে আসবো, নিয়ে এসে বলবো, বলো তো বাবা, এটা কিসের ছবি? সে তখন মিলাবে, এটা কি হাতির মতো দেখতে, নাকি গাধার মতো, নাকি কার মতো? দেখবে যে সে সাদা বিড়ালের সাথে মিলে যাচ্ছে। মানে সাদা বিড়ালের সাথে মিলছে না, মানে বিড়ালের অবয়বের সাথে মিলছে। তখন সে বলবে, ও আচ্ছা, এটা তো বিড়ালের ছবি। এটাকে বলা হয় সুপারভাইজড। ঠিক আছে, এখন আসেন, আনসুপারভাইজড লার্নিংটা কি? এইখানে কম্পিউটারকে নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া হয় না, অনেকগুলা ডেটা বিশ্লেষণ করে সে বুঝতে পারবে যে ডেটাগুলোর মধ্যে কতগুলা মিল আছে আর কতগুলো অমিল আছে। ঠিক আছে, যেমন ধরেন আমি কম্পিউটারকে অনেকগুলা প্রাণীর ছবি দিলাম, কিন্তু কোনোটার নাম বলে দিলাম না যে এটা বিড়াল, এটা কুকুর, এটা গাধা। সে কি করবে? বিড়ালের ছবিগুলোকে একত্রিত করবে, মনে করেন সাদা বিড়ালের ছবি, কালো বিড়ালের ছবি বা পার্সিয়ান বিড়ালের ছবিগুলোকে, এক জাতীয় জিনিসগুলোকে এরকম ক্লাস্টার তৈরি করবে, করে করে সে শিখবে। ঠিক আছে, এটাকে বলা হয় হইতেছে আনসুপারভাইজড। তাহলে আরেকটা জিনিস বাকি থাকলো, রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি? রিইনফোর্সমেন্ট লার্নিংটা হইতেছে যে এখানে কম্পিউটারকে আলাদা করে কিছুই শেখানো হয় না। মনে করেন আপনি একটা অচেনা দ্বীপে গেছেন, তো দ্বীপে যে আপনি কিচ্ছু চেনেন না, আপনি প্রথমে ডান দিকে হাঁটতে থাকলেন, হাঁটতে যে দেখলেন যে এই ডান দিকে কি আছে? অনেকগুলো বিষাক্ত সাপের আড্ডাখানা। আপনি জীবনে আর ডান দিকে যাবেন? আপনি এরপরে বাম দিকে যাবেন। তো বাম দিকে যে কি পেলেন? একটা মাছের, স্বাদু পানির মাছের একটা পেলেন, খাড়ি পেলেন। তো এখান থেকে আপনি মাছ আহরণ করলেন। আর এই যে শিখতেছেন না, মানে ভুল করতেছেন শিখছেন, ভুল করতেছেন শিখছেন, এইটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। এইটা ইম্পর্টেন্ট, এখানে একটা জিনিস পড়বেন, ট্রায়াল অ্যান্ড ইরোর, মানে ভুল থেকেই শিক্ষা। ট্রায়াল অ্যান্ড ইরোরের মধ্যে কোন লার্নিংটা পড়ানো হয় বা লার্ন করা হয়, সেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। ট্রায়াল অ্যান্ড ইরোরের মধ্যে রিইনফোর্সমেন্ট লার্নিংটাই শেখানো হয়। ঠিক আছে,
মোটামুটি আমার কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে গেল, রোবোটিক্স এভাবে লাগবে না, রোবোটিক্স মোটামুটি জানেন, ক্রায়ো সার্জারির দরকার নাই। আসেন চারটা প্রযুক্তি সম্পর্কে পড়বো, হ্যাঁ। দেখেন, এখন আমরা চারটা জিনিস সম্পর্কে পড়বো জাস্ট। একটা হচ্ছে বায়োমেট্রিক, এরপর এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। অলরেডি বায়ো ইনফরমেটিক্স থেকে কোশ্চিন চলে আসছে, বায়োমেট্রিক থেকেও কোশ্চিন আসছে। জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে মনে হয় কোশ্চিন আসছে। আর একটা হচ্ছে, এটা মানে সায়েন্সে কোশ্চিন আসছে। আর একটা পড়বো হচ্ছে ন্যানো টেকনোলজি। এই চারটা প্রযুক্তি সম্পর্কে বলবো। একটা হচ্ছে বায়োমেট্রিক, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। আসেন, বায়োমেট্রিক জিনিসটা কি, এই চারটা একটু ভালো মতো বুঝেন, মোটামুটি আমাদের পড়া শেষ হয়ে যাবে। আসেন, বায়োমেট্রিক জিনিসটা কি। আর এনামুল, আপনি থাকলে আমার সাথে একটু কথা বললেন তো। জি আচ্ছা। স্যার, আমি আছি। আচ্ছা একটু শোনেন, এই চ্যাপ্টারটা এর আগে আমি কখনো পড়াই নাই, এবারই পড়াইতেছি, কারণ গত দুই বিসিএস আমি দেখলাম এখান থেকে একটু হালকা পাতলা কোশ্চেন আসছে। তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট অধ্যায় আইসিটির, এটা একটু দেখবেন। আর নেক্সট ক্লাসে ওই যে ইমেল, তারপরে হইতেছে যে ডাব্লিউ ওয়েব ইত্যাদি আছে না, হুম। আহ ওই এইটার শীটটা, ওই শীটটা লাগবে। ওইটা একটু নেক্সট ওইটা আমি এখন দিয়ে দিতেছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা না। দেখেন দিন তো, মানে ইমেল টিমেলের আর কি, ওই যে প্রোটোকল টোটোকল বা আচ্ছা, এইচটিটিপি, আর এই এইচটিটিপিএল। টপিকটার কি করব বললেন? আমি আসলে ঠিক ধরতে পারিনি, সাউন্ড কমানো ছিল তো। আচ্ছা, আরেকবার বললে ভালো হতো। এই টপিকটা হচ্ছে কি, এর আগে আমি কখনো পড়াই নাই। এটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট বোর্ড বইয়ের ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, এই এটাকে কি চ্যাপ্টারটা, কমপ্লেক্স করে দিব এমন কিছু? হ্যাঁ একটু কম্প্রেস করে, মানে খালি এই চ্যাপ্টারটা দুই হবে আর কি, হ্যাঁ। এই চ্যাপ্টারটা আমাদেরকে একটু, তো এটা কি টাইপ করে ফেলবো এমন কিছু বলতেছেন? এটা টাইপ লাগবে না, এত বড় চ্যাপ্টার তো টাইপ লাগবে না। জাস্ট মানে পিডিএফটা দিবেন ওনাদেরকে, ওখান থেকে আমি তো বলে দিচ্ছি, এটা ওনারা একটু তাগায় তাগায় রাখবেন আর কি। আচ্ছা আচ্ছা, স্টুডেন্টদের কি অংশের পিডিএফটা দিব, এই তো? হুম, ঠিক আছে। আচ্ছা, ওইটা মানে স্যার। সো বায়োমেট্রিক জিনিসটা কি, বায়োমেট্রিকটা হইতেছে যে বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন, মেট্রিক মানে হচ্ছে মিজার করা। যখন আপনার দৈহিক কোনো গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে কোনো একটা ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা হবে, সেই শনাক্তকরণ করার জন্য যেই প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে আমরা বলি বায়োমেট্রিক। সোজা বাংলা কথায়, মানবকে বা কোনো প্রাণীকে চিহ্নিত করার জন্য তার প্রাণীর কোনো বৈশিষ্ট্য, সেটা শারীরিক বৈশিষ্ট্য হইতে পারে, আচরণগত বৈশিষ্ট্য হতে পারে, এটার উপর বেস করে যখন আমি কোনো ব্যক্তিকে, মানে কোনো জীবকে চিহ্নিত করি বা আইডেন্টিফাই করি, সেটাই হচ্ছে, সেই প্রযুক্তিটাই হচ্ছে বায়োমেট্রিক। দেখেন এরপরে যেটা দেখবেন যে এখানকার শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল পদ্ধতি, পাঁচটা পদ্ধতি আছে, একটু পড়ে নিবেন, হ্যাঁ। আঙ্গুলের ছাপ, আঙ্গুলের ছাপ ডিফারেন্ট না, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষকে চিহ্নিত করতে পারি না, এই জন্য আমরা দেখেন আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু কি করি, অ্যাটেন্ডেন্স নিতে পারি, কোনো দরজা খোলাখুলি করার জন্য আমরা কি করতে পারি, আঙ্গুলের ছাপ ইউজ করি। এটা কোন পদ্ধতি, বায়োমেট্রিক। বায়োমেট্রিকের কোন টাইপের, শারীরবৃত্তীয়। দুই নম্বরে হচ্ছে হাতের রেখা শনাক্তকরণ, হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি ছবি কি আছে, ছবি নাই। টোটাল হাত কোনো মেশিনের মধ্যে দিয়ে খুলতে দেখছেন, মুভি টুবিতে দেখবেন যে টোটাল হাত রাখে মেশিনের উপর, রাখলে আপনার চিন করে, মানে আইডেন্টিফাই করে, দেখছেন। এইটাকে বলা হয় হচ্ছে হ্যান্ড জিওমেট্রি বা হাতের রেখা শনাক্তকরণ, ঠিক আছে। আইরিশ শনাক্তকরণ, এটাও মুভিতে দেখা যায়। ওই যে দরজার সামনে বা কোনো মেশিনের সামনে হচ্ছে চোখ রাখতেন, চোখের আইরিশ দেখে কি হচ্ছে, আপনাকে শনাক্ত করা হচ্ছে, করে দরজা টরজা খুলে যাচ্ছে, দেখছেন মুভিতে, দেখেন নাই? জি স্যার। হ্যাঁ। তো এটাকে বলা হয় আইরিশ স্ক্যানিং, এটাও কিন্তু বায়োমেট্রিক্স এর একটা পদ্ধতি। এরপরে ফেস রেকগনাইজেশন, এইটা তো আমাদের ঘরে ঘরে আছে। আগে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল খুলতাম, এখন আমরা ফেসিয়াল রেকগনাইজেশন দিয়ে মোবাইল টোবাইল খুলি, ঠিক আছে। এটা আপনারা সবাই জানেন। এরপরে হচ্ছে সবচেয়ে নিখুঁত যে পদ্ধতি, ডিএনএ টেস্ট। ডিএনএ এর মাধ্যমেও কিন্তু কি করা যায়, একটা ব্যক্তিকে, যেই দেহটা ধরেন একটু বিকৃত হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল দেহ, হ্যাঁ, বা কোনো প্রবলেম হয়েছে, তাদের কি হয় বলেন তো,
হুম, যে আপনার সেখানে মানে সেই ক্ষেত্রে আমরা ডিএনএ মাধ্যমে যে টেস্ট করে থাকি যে তিনি আসলে কে। এখন আসেন আচরণগত পদ্ধতি কি কি। আচরণগত তিনটা পদ্ধতি আছে, হ্যাঁ। কিবোর্ড টাইপিং, মানুষের কিবোর্ডের টাইপিং দেখেও কিন্তু বোঝা যায় যে এই ব্যক্তিটা কিরকম, কারণ এক একজনের কত দ্রুত গোপনীয় কোডটা টাইপ করতে পারে এটা এক প্যাটার্ন ডিফারেন্ট। সবার টাইপিং স্ট্রোক এক এক রকম, ঠিক আছে। হাতে করা স্বাক্ষর সিগনেচার ভেরিফিকেশন তো এটা বহু আগে থেকেই প্রচলিত। মানে কারো সিগনেচার কি কারোর সাথে মিলে, কারোর সাথে কারো সিগনেচার মিলে না, তো সিগনেচার দিয়েও আমরা কিন্তু ভেরিফাই করি, এটা তো মানে কমন আর কি। লাস্টের একটা জিনিস হচ্ছে কণ্ঠস্বর যাচাইকরণ, ভয়েস রেকগনিশন, ভয়েসের মাধ্যমে কিন্তু আমরা একে অপরকে চিনতে পারি। আমার ভয়েস আর আপনার ভয়েস তো মিলবে না, যার যার ভয়েস তার তার মতো। তো এটাও একটা পদ্ধতি। তো তিনটা হচ্ছে আচরণগত, পাঁচটা হচ্ছে শারীরবৃত্তীয়। এই আটটা হচ্ছে কার মধ্যে পড়তেছে, বায়োমেট্রিক। আচ্ছা, বায়োমেট্রিক ব্যবহার কোথায় করে এগুলো একটু পড়ে নিবেন। মৃতদেহ শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ, কৃতিত্ব শনাক্তকরণ, এগুলো আপনারা সবাই বুঝতেছেন কোথায় ইউজ করা হয়। আলটিমেটলি এগুলো একটু দেখবেন, ঠিক আছে। ওকে, এখন আসেন হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স एक चीज জিনিসটা झूठ कर लो ना तो नकली असली लगेगी और असली नकली, समझा क्या? हेलो अंकल, आज संजय तुम्हारा ही इंतजार, सॉरी देर हो गई। हेलो, मिठाई लाया, ये है कौन? फल वाला है क्या? जाकर देखो, निकी बहन है क्या? हाँ মিউট निकी, इसके लिए क्यों করে ready हो गया? अरे क्या सवाल पे सवाल, मैं इस घर का मालिक हूँ ना कि उस घर का वॉचमैन। अरे भाई এই किधर जा रहा এনামুল একটু মিউট करें। है? निकी के लिए रिश्ता आया है, इसको देखने। মিউট করি। আচ্ছা, সমস্যা নেই। তো জিনিসটা হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্স জিনিসটা হচ্ছে, দেখেন বায়ো মানে কি, জীবন। এই আপনারা আছেন, জি স্যার। ঠিক আছে। আর জি স্যার ইন, আছি। আচ্ছা ঠিক আছে। ইনফরমেটিক্স মানে কি, ইনফরমেশন থেকে আসছে ইনফরমেটিক্স, আর বায়ো মানে জীবন। এখন মনে করেন আপনি এমন কিছু একটা মানে কোনো কিছু নিয়ে, প্রযুক্তির মাধ্যমে কোনো কিছু একটা নিয়ে গবেষণা করতেছেন, যেখানে আপনার কি লাগছে, বায়ো মানে আমাদের জীবন ঘটিত কোনো উপাদান নিয়ে আপনি গবেষণা করছেন, এবং সেটা আপনি কার মাধ্যমে, ইনফরমেটিক্স ব্যবহার করার মাধ্যমে এই মানে এই কাজটা করতেছেন। এই ক্ষেত্রে চার ধরনের বিষয় আমার কাজে লাগে, ঠিক আছে। চারটা, চারটা জিনিস আমরা ইউজ করি এই বায়ো ইনফরমেটিক্সে। কি কি? এই চারটা: ডেটাবেস থাকতে হবে, যেখানে যেই ডেটাবেসের মধ্যে আপনি সমস্ত ডেটা আপনি সংরক্ষণ করে রাখছেন। আণবিক জীববিদ্যা ও মেডিসিন, মানে আমি তো এগুলো কাজ করি কি নিয়ে, মনে করেন আহ, জীবের বা জৈবিক কোনো কিছু নিয়ে তো আমি কাজ করব, এবং এই ডেটাগুলা আমার ডেটাবেসে রক্ষণ থাকবে, এবং এই ডেটাবেস থেকে আমি ডেটা রিট্রিভ করে কোন একটা প্রোগ্রাম তৈরি করব, যেই প্রোগ্রামের আলোকে আমি ওইগুলো অ্যানালাইসিস করব, ঠিক আছে। এবং অ্যানালাইসিস করতে গেলে আমার কি লাগবে, ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স লাগবে। তো এই চারটার সমন্বয়ে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তাহলে আসেন, নর্মালি বায়ো যেমন আপনি জিনোম সিকোয়েন্স মানে জিন, দেহ আমরা তো সবাই জানি দেহে আমাদের জিন আছে, তাই না। তো এই জিনোম সিকোয়েন্স, তারপরে হইতেছে যে প্রোটিন সিকোয়েন্স, এগুলো কি আমাদের জৈবিক না, দৈহিক থেকে আসছে না। এইগুলো যখন আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, এর জন্য আমরা কম্পিউটেশন প্রযুক্তি বা ইনফরমেটিক্স বিশেষভাবে আমরা ইউজ করি। এই এই জায়গাগুলোতেই কিন্তু বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন আসেন কোথায় কোথায় এর ব্যবহার। এই ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট। জীবাণু অস্ত্র তৈরিতে এই প্রযুক্তি করা হয়। ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস, কোশ্চিন আসে এইটা। ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসে কোন প্রযুক্তি করে, বায়োমেট্রিক, বায়ো ইনফরমেটিক্স নাকি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং? অবশ্যই বায়ো ইনফরমেটিক্স। ডিএনএ কি করতেছে, ম্যাপিংও করতেছে এবং অ্যানালাইজ করতেছে। জিন ফাইন্ডিং, সেখানে কি ইউজ করি বলেন তো, বায়ো ইনফরমেটিক্স। প্রোটিনের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ, সেখানে কি ইউজ করি, বায়ো ইনফরমেটিক্স। মানে এই কাজগুলোতে আমরা বায়ো এছাড়াও এই যে মলিকিউলার মেডিসিন, এখানেও কিন্তু আমরা বায়ো ইনফরমেটিক্স ইউজ করি। জিন থেরাপি, এগুলোতেও আমরা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে থাকি। এই ইয়াগুলো একটু ভালো মতো পড়বেন, মানে কোথায় বায়ো ইনফরমেটিক্স গুলো ইউজ করি, ঠিক আছে।
ওকে, এরপর আসেন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। একটু ডিফারেন্ট, হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটু ডিফারেন্ট আছে। দেখেন আমাদের জীব দেহে কি আছে বলেন তো, সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি আছে বলেন তো? কোষ, তাই না? নিউক্লিয়াস, কোষ। না না না, কোষ আছে। প্রতিটি কোষের মধ্যে আবার কি থাকে বলেন তো? এই যে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের মধ্যে আবার কি থাকে বলেন তো? ডিএনএ থাকে। হ্যাঁ, বেসিক্যালি ইয়া থাকে, মানে আমার কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, মানে সবচাইতে একেবারে এবং ডিএনএ এর মধ্যে আবার কি থাকে একেবারে, এই ডিএনএ এর মধ্যে কি থাকে? জিন থাকে, মানে সবচাইতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আমি যদি বলি কি থাকে, এই জিন। এখন মনে করেন এটা হচ্ছে একটা দেহের জিন, আর এটা আর একটা দেহের জিন, ডিএনএ। এই প্রাণী আর এই প্রাণী তো ডিফারেন্ট। এখন আমি কি করলাম জানেন, এই প্রাণী দেহ থেকে একটু পরিমাণে জেনে ডিএনএ কর্তন করলাম, ঠিক আছে? কেটে নিয়ে আমি এই প্রাণীর দেহে আমি কি করলাম, সেটা প্রতিস্থাপন করলাম। এই যে প্রতিস্থাপন করার জন্য যে প্রকৌশল বিদ্যা বা যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে আমি যে এই যে জিনটা কাটতেছি, কর্তন করতেছি, আমি কি ছুরি চাকু দিয়ে কর্তন করি? না, এটার জন্য আমি একটা এনজাইম ব্যবহার করি। হ্যাঁ, এই এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আমি কি বুঝাইতে পারছি? যখন একটা জীবদেহ থেকে আপনি একটা স্পেসিফিক জিন ডিএনএ কর্তন করে অন্য একটা জীবদেহতে প্রতিস্থাপন করবেন, এই প্রতিস্থাপন করার ক্ষেত্রে আমরা যে প্রকৌশল বিদ্যার ব্যবহার করি সেটাকে আমরা বলবো হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে জেনেটিক জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করলে আপনার এই কি বলে কি হবে? ও আরেকটা জিনিস, এই যে দেখেন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার মানে এই যে জিন পরিবর্তন করে অন্য জিন লাগানোকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ, মানে নতুন যে ডিএনএটা তৈরি হবে, হ্যাঁ, ওই ডিএনএটা তো মিশ্রণ হয়ে গেল। ওই ডিএনএ কি আর আগে ডিএনএ থাকলো? আরেকজনের ডিএনএর সাথে যখন একজনের ডিএনএ যখন ইয়া করে, হ্যাঁ, সেটা হয়ে গেল হ্যাঁ মিস। স্যার, সংকট ডিএনএ। এক্স্যাক্টলি, তখন এই যে এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। হ্যাঁ, আর এই রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, সংক্ষেপে বলে হচ্ছে কি জিএমও। তাহলে বলেন তো জিএমও কোনটাকে বলে? আরডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জিএমও। বুঝতে পারছি? এটা আপনারা পড়বেন। আর এই জিএমও বা আরডিএনএ, হ্যাঁ, এগুলো কোথায় ব্যবহার করা হয়? জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন বলেন তো জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তাহলে কোন কোন জায়গায় ইউজ করি আমরা? উচ্চ স্যার ফলনশীল, নতুন কিছু উদ্ভাবনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি উচ্চ ফলনশীল জাতের ধান অথবা যে কোনো ফসল বা প্রাণী, মানে আপনি চাচ্ছেন যে প্রাণী বা মৎস্য সম্পদের বাড়াবেন, ঠিক আছে, উৎপাদন বাড়াবেন, সেই সব জায়গায় আপনারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করেন। ঠিক আছে, এখন এই জায়গায় একটা জিনিস আছে, দেখেন উম এই যে ইস্ট হইতে আপনি যখন মানব দেহের ইনসুলিন তৈরি করবেন অথবা হরমোন বৃদ্ধি করবেন, বা বামনত্ব বা ভাইরাস জনিত রোগ, ক্যান্সার ইত্যাদি চিকিৎসার জন্য যখন জিন প্রযুক্তি যে ব্যবহার করবেন, সেই জায়গাগুলোতে জিন প্রকৌশল বা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। আপনার যদি কোশ্চিন করা হয় ইনসুলিন তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাকি অন্য কিছু, অ্যান্সারটা কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক্স্যাক্টলি, এটা ইকোলি ব্যাকটেরিয়া আর হচ্ছে ইস্ট, এই দুইটা থেকে মানবদেহের জন্য ইনসুলিন তৈরি করা হয়। ঠিক আছে, এবং পাটের জীবন রহস্য, ধানের জীবন রহস্য বা এইগুলো জীবন রহস্য করা সম্ভব হয়েছে কারণ সাহায্যে জেনেটিক্যাল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্যার। এক্স্যাক্টলি, আমার লাস্ট টপিক সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আচ্ছা, ন্যানো টেকনোলজি কাকে বলে? ন্যানো মানে কি জানেন? 10⁻⁹ তার মানে যখন মানে
অতিশয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র, হ্যাঁ, পার্টিকেলের সমন্বয়ে কোনো একটা বস্তু তৈরি করা হয়, তখন সেটাকে বলা হয় ন্যানো টেকনোলজি। মানে যেই প্রযুক্তির সাহায্যে এই বস্তুটা তৈরি করা হয়, এটাকে আমরা বলি ন্যানো টেকনোলজি। আপনারা জাস্ট পড়বেন ন্যানো টেকনোলজির ব্যবহার, তাহলেই হবে। ও, দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে বটম আপ পদ্ধতি আর একটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি। দুটো পদ্ধতির নাম জানলেই হবে। আসেন, এখানে এখানে just পদ্ধতির এখানে এইটা একটু পড়বেন। দেখেন, স্মার্ট মেডিসিনে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, ঠিক আছে। কোয়ান্টাম কম্পিউটিং এ কিসের ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজির ব্যবহার করা হয়। আর ব্যবহার গুলা পড়লেই হবে, আর কিছু করা লাগবে না। যেমন হ্যাঁ, এই যে এনজিওপ্লাস্টি, তারপরে হইতাছে ন্যানো ক্রায়োসার্জারি, এইগুলো ক্ষেত্রে এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কোলোনোস্কোপিতে কি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি। প্রসেসরের উচ্চ গতি, হ্যাঁ, এবং হচ্ছে প্রসেসের গতি বাড়ানোর জন্য, ঠিক আছে, বা মানে কম শক্তি খরচ ইত্যাদি, মানে এটাই করে নেব। প্রসেসরের উচ্চ গতির জন্য আমরা কোনটা ব্যবহার করব? ন্যানো প্রযুক্তি। দেখেন, প্যাকেটিং, খাদ্যদ্রব্য প্যাকেটিং এ কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট। প্যাকেটিং এ কিন্তু ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে। খাদ্যজাত পণ্য প্যাকেটিং, আমরা যখন প্যাকেট করি না, সেই সময় আমরা ন্যানো প্রযুক্তিটা ব্যবহার করি। একইভাবে এই যে ক্রিকেট বলের স্থায়িত্ব বৃদ্ধিতে, বা ফুটবল বা গলফ বলের স্থায়িত্ব ইয়াতে আমরা কি ইউজ করি? ন্যানো টেকনোলজি। মানে বল যাতে আমার ফেটে না যায় বা না হয়ে যায়, সেই জন্য আমরা ন্যানো টেকনোলজি ইউজ করি। এটা একটু পড়বেন, হ্যাঁ। আর দুটো জিনিস রইলো, সেটা হইতেছে এই যে শিল্প কারখানার ক্ষতিকর রাসায়নিক বর্জ্যকে আমরা কি করতে পারি? ন্যানো পার্টিকেল দ্বারা পরিশোধন করতে পারি। এই জন্য দেখেন, ট্যানারি শিল্পের বর্জ্যকে এই প্রযুক্তির সাহায্যে দূষণ মুক্ত করা যায়। আপনার কোশ্চেন আসতে পারে, ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণ মুক্ত করে কোন প্রযুক্তির ব্যবহার করা হয়? অবশ্যই ন্যানো টেকনোলজি। লাস্ট জিনিস সেটা হইতেছে যে সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে এবং অ্যান্টি এইজিং ক্রিম তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। একই সাথে প্রসাধনীতেও কি ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। জাস্ট এই এই ইয়াগুলো এটুকু বললেই ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমি মনে হয় পড়াই দিছি। হ্যাকিং আমাদের পড়ানো হয়ে গেছে, ফিশিং পড়ানো হয়ে গেছে, স্প্যামিং পড়ানো, এগুলো পড়া হয়েছে না আগে? এগুলো আমাদের পড়ানো হয়ে গেছে। সফটওয়্যার পাইরেসি, প্লেজিয়ারিজম, এগুলো সব পড়ানো হয়ে গেছে। তো এগুলো আর আমরা নতুন করে পড়বো না। ডান। স্যার, যে কোনো তথ্য প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়টাতেই যে সবগুলো পাওয়া যাবে না? যে কোনো বই পাওয়া যাবে, বাট বোর্ড বইটা পড়বেন। অন্যান্য বইতে পরিমাণটা অনেক বেশি, আর বোর্ড বইতে তুলনামূলক শর্টে, ঠিক আছে। বোর্ড বই পড়লেই হবে। আচ্ছা এবং বোর্ড বইয়েরও সব পড়তে হবে না, এই পার্টটুকু যেটুকু আছে। এই জিনিসগুলো জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর ন্যানো টেকনোলজি, এই পার্টটা আপনার সায়েন্সেও আছে। এখান থেকে সায়েন্সের কোশ্চেন হয়। তো আমি দেখলাম যে আইসিটির সাথে সায়েন্স পার্টটা আপনার অনেকাংশে হয়ে গেল। এই তো মোটামুটি আমাদের কমপ্লিট। আজকে আমি অনেকখানি টেনে পড়ানোর চেষ্টা করছি। আমাদের আর দুটো ক্লাস হলে আশা করা যায় কমপ্লিট। স্যার, স্যার আপনাকে গ্রুপে, হ্যাঁ বলেন বলেন, মুনাপু বলেন। স্যার অ্যাভাটার কি বায়োমেট্রিক্স এর সাথে কোনোভাবে রিলেট হতে পারে, আচরণগত দিক বা? অ্যাভাটার জি স্যার। কিরকম কিরকম বলেন তো, বুঝিনি। স্যার মানে অ্যাভাটার তো হচ্ছে এখানে একটা মানুষের আকৃতি দিচ্ছে, মানুষের মানে রূপ দিচ্ছে, যেটাকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা এই মানুষটার অ্যাভাটার হতে পারে। তো ওই জায়গা থেকে কি এটা বায়োমেট্রিক্স এর সাথে রিলেটেড নাকি? অ্যাভাটার জিনিসটা কি এটা বলেন, এই তো বুঝলাম। অ্যাভাটার হচ্ছে একটা মানে স্যার আমরা যেইগুলা ইউজ করি, মানে ফেসবুকে যে নিজেরা নিজেদের যে অ্যাভাটার তৈরি করি, আমি যেমন চশমা পরি, মানে
ঠিক আমার অ্যাভাটারে একটা চশমা থাকলো। স্যার মানে মেটাভার্স যেই প্রযুক্তিটা আসছে নতুন, নতুন না এটা পুরানোই, কিন্তু এখনো তো ওইভাবে এস্টাবলিশড হয় নাই। তো রিসেন্টলি হচ্ছে নাইকি একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাইছে রবলক্স দিয়ে, রবলক্সের। ওইখানে হচ্ছে ওরা অ্যাভাটার দিয়ে মানে করেছে। তাছাড়া স্যার পাবজি গেমস যারা খেলে ওরা তো হচ্ছে ওই মানে নিজেকে অ্যাভাটারের সাথে প্রেজেন্ট করে। তো মানে অ্যাভাটার হচ্ছে একটা মানুষকে ইয়া করতেছে, প্রেজেন্ট করতেছে যে আচ্ছা, ওই মানুষটা হচ্ছে কেমন, তার হচ্ছে চোখ কি ধরনের, তার চুলগুলা কেমন, তার হচ্ছে চশমা হতে পরে পারে কিনা, হতে পারে মানে তার ফেসের ইয়াটা কিরকম, এই সব কিছু নিয়ে দেখা যায়। ওইটা দেখে আমি বুঝতে পারি যে এই মানুষটা কে। হতে পারে হতে পারে। এটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ এই বিষয়টাতে আমি খুব একটা ভালো আহ, জানি না, বাট এটা হতে পারে। মানে মূল বিষয় হইতেছে কি, আপনি এখানে 10টা মানুষ আছে, ঠিক আছে, 10টা মানুষের মধ্যে একটা মানুষকে আপনি সিঙ্গেল হ্যান্ডেডলি আইডেন্টিফাই করতে চাচ্ছেন যে এই ব্যক্তিটা কে, হোয়াট ইজ হিজ আইডেন্টিটি, নেম, পার্সন, ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে আমি যেই পদ্ধতির সাহায্য নিব সেটাই হচ্ছে আমার বায়োমেট্রিক। আপনি সেটা হইতে পারে যে মনে করেন এখানে 10 জনের মধ্যে কেউ একজন ক্যাডার সার্ভিসে কর্মকর্তা আছেন, তো তিনি কে সেটা চিহ্নিত হতে পারে। কোন একজন ক্রিমিনাল আছেন, তিনি কে এটা চিহ্নিত করা যাইতে পারে। বা রাজশাহী কলেজের কি স্টুডেন্ট আছেন, বা রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি কি স্টুডেন্ট, মানে জাস্ট চিহ্নিতকরণ, আইডেন্টিফাই। বা কোন একজন মানুষ মারা গিয়েছেন এবং এমন ভাবে মারা গিয়েছেন যে তাকে কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার তো একটা মানে মৃত ব্যক্তির তো একটা আইডেন্টিফিকেশন দরকার। যে প্লেন ক্র্যাশে যখন মারা যান 70-80টা মনে করেন প্যাসেঞ্জার ছিল, সবাই মারা গিয়েছেন, হয় না একেবারে প্লেন ক্র্যাশে এমন ভাবে ক্র্যাশ হয়েছে যে কোনোভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো কিভাবে বুঝবেন, পরিবারের কাছে তো তারকে দিতে হবে তাই না, হস্তান্তর করতে হবে তার লাশ। তো সেই ক্ষেত্রে মানে যেই প্রসিজিয়ার গুলো মেনটেন করা হয় সেটাই হচ্ছে আপনার বায়োমেট্রিক। জি স্যার। স্যার আরেকটা হচ্ছে এই এই ডিসেম্বরে হচ্ছে স্যার একটা লেখা আসছিল এরকম, মানে ই কমার্সের যে লিমিটেশনস আছে, ই কমার্সের লিমিটেশনসটাকে রিডিউস করার জন্য নতুন একটা প্রযুক্তি নিয়ে আসছে মার্ক জুকারবার্গ, মেটাভার্স নামে, যেখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মানে মেটাভার্স। হুম। জি স্যার। স্যার ওইটা নিয়ে কি আমাদের বেশি কিছু তথ্য জানা দরকার? মেটাভার্স নিয়ে আচ্ছা আমি একটু দেখবো আসলে এই দরকার কিনা বা কি অবস্থা। মেটাভার্স নিয়ে তো এখনো ওইটা তো মানে এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে। তো ওই জি জিনিসটা, স্যার। আচ্ছা আমি একটু দেখবো যে এটা কি অবস্থা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? স্যার একটা প্রয়োজনে মানে কোশ্চেন থাকলে আপনাকে গ্রুপে মেনশন দিয়ে হচ্ছে কোশ্চেন করা হয়েছিল, কাইন্ডলি আমি একটু তো দেখেন আসলে মাঝে মাঝে। গ্রুপে বা ইয়াতে, কোন গ্রুপে করেছেন? মানে আমি খুব একটা অ্যাক্টিভ না আর কি, হ্যাঁ, ফেসবুক বা হ্যাঁ, ইয়াতে। আচ্ছা ওই স্যার, ইয়াতে অ্যানালিটিক্যাল গ্রুপে। আরেকবারই করে দেন, রিকল করেন তাহলে স্যারের কোনো সুবিধা হবে। আচ্ছা আপনি আরেকবার মেনশন, মানে আসলে হয়েছে কি আমি অনেকগুলা গ্রুপে অ্যাড হয়ে আছি, তো আমি আসলে নিজেও মানে কনফিউজ। আর আমি সবগুলো গ্রুপ হচ্ছে ইয়া করে দিই আর কি, নোটিফিকেশন, মানে কারণ অনেক ইয়া ও আছে। আচ্ছা আচ্ছা। আর আমি নর্মালি খুব একটা অ্যাক্টিভ না, মানে সোশ্যাল মিডিয়াতে বা ইয়াতে আমি খুব একটা অ্যাক্টিভ না, সো আমি সবসময় থাকিও না। তো এটা একটা বিষয়। আচ্ছা আমি আমি আজকে রাতে শেষ। আপনি একটু মেনশন করেন না, আমি তখন একটু খুঁজে দেখবো। আচ্ছা স্যার, ঠিক আছে। রাত্রি শেষ আজকে। ক্লাস শেষ।